দেখো, তো আগের দিন আমরা ডিসকাস করছিলাম আমাদের হচ্ছে দিল্লি সালতানাত আমরা ডিসকাস করছিলাম, তাই তো? দিল্লি সালতানাতের মধ্যে আমরা স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে একটা টপিকে দেখছিলাম সঙ্গম যুগ, এই সঙ্গম যুগটা কোন চ্যাপ্টারের মধ্যে পড়ে স্যার? আচ্ছা, সঙ্গম যেটা যুগ পড়ে, অ্যাকচুয়ালি সঙ্গম একটা হচ্ছে সাহিত্য, যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান লিটারেচারের মধ্যে পড়ে, যে দক্ষিণ ভারতে। সাউথ ইন্ডিয়ান হ্যাঁ, হচ্ছে দক্ষিণ ভারতের যে ইতিহাস, তার মধ্যে আমাদের যে চোল সাম্রাজ্য ছিল, তার সঙ্গে পাণ্ড্য ছিল, আর হচ্ছে চের সাম্রাজ্য ছিল, যেটা আমাদের বিলং করতো আমাদের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর কেরালা। ঠিক আছে? এই জায়গার যে ডাইনেস্টিগুলো ছিল, এই ডাইনেস্টিগুলোর সময় কি হয়েছিল, সাউথ ইন্ডিয়ায় কি হয়েছিল, বিভিন্ন ধরনের যে লিটারেচার বা সাহিত্য রচনা করা হয়েছিল। ওকে, সেইটা আমাদের সঙ্গম লিটারেচার বা সঙ্গম সাহিত্য বলে পড়ে, সঙ্গম এজ বলা হয়। এখান থেকে কোশ্চেন ডাব্লিউবিসিএসেও আসে না, বুঝতে পারলাম যে ডাব্লিউবিসিএসও এখান থেকে সামান্য কিছু কোশ্চেন আসে, এখানটা পড়ার কোনো দরকার নেই। তবে সঙ্গম এজ থেকে আমি কিছু বুকসের নাম পড়িয়ে দেবো, বুকস অ্যান্ড অথার্স, যেটা আমি পরে তোমাদেরকে লিখিয়ে দেবো। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার, আর ওই হিস্ট্রি যে বইটা আছে সেটাতেও পেলাম না, ওই জন্যই জিজ্ঞেস হ্যাঁ, করা। হ্যাঁ, অ্যাকচুয়ালি সঙ্গম লিটারেচার, সঙ্গম সাহিত্য মানে কোশ্চেন অ্যান্সার বা এগুলো সেভাবে কোথাও নেই বা করানো হয় না। মানে পরীক্ষাতে ডাব্লিউবিসিএসেও মেন্সে সঙ্গম লিটারেচার থেকে কিছু কোশ্চেন থাকে, তাও দু চারটে কোশ্চেন, মানে একটা দুটো কোশ্চেন করতে হয়। মানে প্রচুর ইম্পর্টেন্ট কোনো টপিক নয়, এই জন্য এটাকে সবাই একটু অ্যাভয়েড করে। ঠিক আছে? এটা একটু মানে নামগুলো মনে রাখা একটু চাপ থাকে, তো এই কারণে এটাকে একটু অ্যাভয়েড করতে হয়। ওকে। স্যার বলছি ওই সঙ্গম বলতে ওই যে কৃষ্ণদেব রায় শালুক তুলুক ওইগুলো তো? হ্যাঁ, ওগুলো পড়ছে, ওটা একটু আলাদা। ওটাকে সঙ্গম যুগের বলা হলেও ওটা অ্যাকচুয়ালি ওর মধ্যে পড়ছে না। ওটা হচ্ছে সঙ্গম, যেটা তুমি বলছো কৃষ্ণদেব রাও, এগুলো অ্যাকচুয়ালি আমাদের বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে পড়ছে। বিজয়নগর এম্পায়ার, ঠিক আছে? বিজয়নগর আচ্ছা সাম্রাজ্য, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, বিজয়নগর ঠিক আছে, হ্যাঁ সাম্রাজ্য, স্যার। যেটা বিজয়নগর এম্পায়ার, এটা তৈরি হয়েছিল যখন মোহাম্মদ বিন তুগলক, ওকে, মোহাম্মদ বিন তুগলক যখন উইক হয়ে গিয়েছিল, তখন কি হয়, কর্ণাটকে হচ্ছে মাইসোর, মানে মহীশূর এলাকায় আমাদের তৈরি হয় বিজয়নগর এম্পায়ার। সেই বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হচ্ছে কৃষ্ণদেব রাও। ওকে। হ্যাঁ স্যার, ওই ওনার একটা লেখা হচ্ছে অমুক্ত মাল্যদান ওইগুলো। একদম অবশ্যই আছে, আমি এগুলো অবশ্যই বলে দেবো। এগুলো মানে বিজয়নগর এম্পায়ার, এগুলো থেকে কোশ্চেন বললাম না, ডাব্লিউবিসিএস মেন্সে পড়ে। তোমাদের অতটা জানার দরকার নেই, আমি যতটুকু প্রয়োজন হবে সেগুলো আমি করিয়ে দেওয়ার পরে যেই যেই জায়গাগুলো আমি ছেড়ে গেছি, সেই জায়গাগুলো আমি ওয়ান লাইনার করে করে একদম ছোট্ট করে করে বলে দেবো যে কোনখান থেকে কতটা পড়তে হবে। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুম, স্যার, হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, তো দিল্লি সালতানাতে আমরা পড়েছিলাম আগের দিন হচ্ছে যেটা আমাদের প্রাথমিক যে মানে প্রাক সুলতানি যুগ, এটা আমাদের হয়েছিল, তাই তো? প্রাক সুলতানি যুগ আমরা পড়েছিলাম, মামুদ আর মোহাম্মদ ঘড়ি, এটাই তো পড়েছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ কুতুবুদ্দিন স্যার। আইবক এগুলো তো পড়িনি আমরা। স্যার ওই কুতুবুদ্দিন আইবক 1206 সালে রাজবংশ প্রতিষ্ঠা করেন, এইখান অব্দি পড়িয়েছিলেন। হ্যাঁ, ওইটা আর বলেছিলাম। যতগুলো বংশ আছে, রাজবংশ তো খলজি, তুগলক, সৈয়দ আর লোদি, এগুলো বলেছিলেন। শুধু নামগুলো বলে দিয়েছিলাম, তাই তো? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। হুম। তো দিল্লি সালতানাতের যে টাইম পিরিয়ড, সেটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি, যেটা তোমরা প্রত্যেকেই জানো, যে 1206 থেকে 1526, এই টাইমটাকে আমরা দিল্লি সালতানাতের যুগ বলে থাকি বা দিল্লি সুলতানির যুগ বলে থাকি। এখানে আমাদের পাঁচটা ডাইনেস্টি বা পাঁচটা সাম্রাজ্য রাজত্ব করে গেছে। তার মধ্যে প্রথম ছিল দাস বংশ, সেকেন্ড ছিল আমাদের খলজি বংশ, থার্ড ছিল আমাদের তুঘলক বংশ, ফোর্থ ছিল আমাদের সৈয়দ বংশ, আর ফিফথ ছিল আমাদের কি, লোদি বংশ। লোধি লোধি বংশ। বংশ। তাই তো? তো এর মধ্যে সব থেকে বেশি দিন কারা রাজত্ব করেছিল? সব থেকে বেশি ওগুলো তুগলক তুগলক বংশ, বংশ। সবচেয়ে বেশি দিন, আর সবচেয়ে কম খলজি খলজি বংশ। বংশ। খলজি বংশ। তো যাই হোক, এটা তো আমরা জানি। আগের দিন আমি টাইম পিরিয়ডটাও বলে দিয়েছিলাম, কোনটা কবে থেকে কবে, আশা করি। স্যার। ওকে। স্যার বলে দিয়েছিলেন। হুম। তো এই যে ডাইনেস্টি দিল্লি সুলতানি, এই যে কথাটা, যে কেন এটাকে দিল্লি সুলতানি বলা হয়েছে, দেখো, দিল্লি সালতানাত বা নামটা দিল্লি সুলতানি হওয়ার কারণ, যদি আমরা বলি কজ, কারণ কি ছিল, যে প্রথমে যে আমাদের ডাইনেস্টিগুলো ছিল বা রাজারা ছিল, তারা কি হতো, লাহোরকে কেন্দ্র করে তাদের রাজধানী তৈরি করতো, মানে তাদের কেন্দ্র ছিল লাহোর। তার কারণ কি, লাহোর যে এলাকাটা, এটা অবস্থিত কোথায়, সপ্ত সিন্ধু অঞ্চল। আমরা
সিন্ধু সভ্যতা পড়েছি, সেখানে সপ্ত সিন্ধু অঞ্চল পড়েছি, যে সিন্ধু বা ইন্দাস রিভার আর তার যে ট্রিবিউটারি সেগুলোকে নিয়ে আমাদের সপ্ত সিন্ধু অঞ্চল গঠিত, মানে অ্যাকচুয়ালি পাঞ্জাবের কথা বলা হচ্ছে। কিন্তু প্রথমবার দেখা গেল যে কুতুবুদ্দিন আইবকের সময়, মানে দাস বংশের সময় কি হলো, দাস বংশের যে শ্রেষ্ঠ রাজা তার নাম হচ্ছে ইলতুৎমিশ। ওকে, ইলতুৎমিশ কি করলো, লাহোর থেকে তার ক্যাপিটাল, ইলতুৎমিশ কি করলো, তার লাহোর থেকে তার ক্যাপিটাল ট্রান্সফার করলো কোথায়, দিল্লিতে। ওকে, ক্যাপিটাল ইলতুৎমিশ ট্রান্সফার করলো কোথায়, লাহোর থেকে দিল্লিতে। এই কারণে দিল্লিকে কেন্দ্র করে সাম্রাজ্যটা গড়ে উঠেছিল, এই কারণে আমরা এটাকে দিল্লি সালতানাত বা দিল্লি সুলতানি বলে থাকি। দেখো প্রত্যেকে বুঝলে তো কেন আমরা দিল্লি সুলতানি বলেছি? নাও ক্লিয়ার প্রত্যেকের, আশা করি বুঝে গেছে প্রত্যেকের। ওকে, এবার দেখো আমি বলেছিলাম যে এই ডাইনেস্টিগুলোর মধ্যে একমাত্র যে আমরা দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ আর সৈয়দ বংশ, এই চারটে বংশ ছিল তুর্কি, মানে তুর্কি মুসলিম ছিল। আর লোদিরা ছিল একমাত্র আফগান মুসলিম, মানে আফগানিস্তান থেকে এরা বিলং করতো, সেই জন্য এরা ছিল আফগান মুসলিম আর এরা ছিল তুর্কি মুসলিম, মানে এদের বিলঙ্গিং অ্যাকচুয়াল ছিল তুর্কি থেকে। সেই জন্য দিল্লি সুলতানি যুগকে আমরা বলে থাকি যে তুর্কো আফগান যুগ। তাহলে কোথাও যদি কোশ্চেন আসে যে তুর্কো আফগান যুগ বলতে কোন সময়টাকে বলা হচ্ছে, আমরা খুব ইজিলি বলতে পারবো যে তুর্কো আফগান যুগ বলতে আমরা বলছি দিল্লি সালতানাতের যুগকে। দেখো আশা করি প্রত্যেকে বুঝতে পারছি, ক্লিয়ার প্রত্যেকের? এটা একটা বলুন তো না, তুর্কি আফগান যুগটা একবার বলুন স্যার। তুর্কো আফগান যুগ, তুর্কি ছিল, মানে এই চারটে ডাইনাস্টি ছিল তুর্কি, সেই জন্য তুর্কো। লোদি ছিল আফগান, সেই জন্য আফগান। তুর্কো আফগান যুগ মানে যেটা দিল্লি সুলতানি যুগ, সেটাকে আমরা তুর্কো আফগান যুগও বলতে পারি। ওকে, নাও ক্লিয়ার আশা করি। ওকে স্যার, হ্যাঁ বলো। যদি ওই তুর্কি সাম্রাজ্য বলে তাহলে ওই দাস, খলজি, তুগলক এবং সৈয়দ সৈয়দ। সব বংশগুলো ধরে তুর্কি হবে, তাই তো? একদম, এদের যারা রাজা ছিল, যারা সুলতান ছিল, তারা তুর্কি মুসলিম ছিল, মানে তুরস্ক থেকে যেই মুসলিম হয় তাদেরকে তুর্কি মুসলিম, আফগানিস্তানে যারা মুসলিম থাকে তাদেরকে আফগান মুসলিম বলা হয়, যেই রিজিয়ন থেকে যে মুসলিমরা হয় তাদেরকে সেই রিজিয়নের মুসলিম বলা হয়ে থাকে। ওকে, আর স্যার ওই তুর্কি সাথে যদি আরব বলা হয়, আরব তাহলে আরব বংশের, আরবদের থেকে আসে তারা কারা কারা করবে? আরবি, আরব বললে আরবি মুসলিম হয়, কিন্তু আরবি ব্যাপারটা হয় না, অ্যাকচুয়ালি আরব হচ্ছে তুরস্ক, প্রায় কাছাকাছি জায়গায় থাকে, তো ওই জন্য তাদেরকে জাস্ট আরবি বলা হয়ে থাকে, আরবি বলা হয়, ঠিক আছে? ওদেরকে আর স্পেসিফিক ভাবে মুসলিম বলা হচ্ছে না, আরবি বলা হয়, যে আরবের শাসক। ওকে, আরবের সুলতান বা আরবের শাসক। তুর্কিও বলতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ পার্টিকুলারলি যে আরবি শাসন বলা হয়ে থাকে সেই কারণে বলা। ওকে, স্যার বলছি ওই লাহোরের ব্যাপারটা, এই যে যেটা লিখলেন এটা আরেকবার বলুন না। ইলতুৎমিশ, আচ্ছা এটা এখন ছেড়ে দাও, এটা আমি ইলতুৎমিশ আসছি তখন আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কেন আচ্ছা স্যার, আচ্ছা। এটা আমি ইলতুৎমিশ আসছি একটু পরে, তখন আমি বলে দিচ্ছি। দেখো আশা করি প্রত্যেকের ক্লিয়ার এটা। এগোই তাহলে, নেক্সট এগোই তাহলে। দেখো লেখা আছে সুন্দর পরিষ্কার দেখতে পাচ্ছ, আমি এক্সপ্লেন করে দেব। তো প্রথম যেটা হচ্ছে দাস বংশ। ওকে, এতে আমার খাটনি কম, প্রপারলি দেখো, এতে আমার খাটনি কম, আমাকে বেশি লিখতে হবে না, ঠিক আছে, খাটনি কম। তো এটা হচ্ছে তুর্কি বংশ, যেটাকে আমরা ইলবারি তুর্কি বলা হয়, যে তুর্কিদের ভাগ রয়েছে ইলবারি তুর্কি। তো ইলবারি তুর্কি বা দাস বংশ, যেটাকে আমরা মামুলেক বংশ বলে থাকি। যেগুলো এক্সট্রা বলছি সেগুলো লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। বাকিগুলো লেখা আছে যেগুলো, সেগুলো নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবককে আমরা বলি দাস বংশের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার বলে থাকি। ওকে, বাট একে আমরা কিন্তু রিয়েল ফাউন্ডার বলতে পারি না। কুতুবুদ্দিন আইবক কে ছিল? একজন স্লেভ ছিল। এই যে আইবক কথার অর্থ হচ্ছে দাস, যে আইবক টার্ম, এই কথার অর্থ হচ্ছে দাস। ওকে, তো এই যে আইবক কথার অর্থ হচ্ছে দাস, এবার সে কার দাস ছিল? কুতুবুদ্দিন আইবক কার স্লেভ ছিল বলো, প্রত্যেকে জানো, বলো। কুতুবুদ্দিন আইবক কার স্লেভ ছিল? মোহাম্মদ বিন তুগলক মনে হয়। মোহাম্মদ বিন তুগলক? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি। তুগলক কোথায় আসবে? তুগলকের এখনো জন্মই হয়নি, সে এখন নেই, অনেক দূরে আছে। তাহলে হি ওয়াজ দ্য স্লেভ অফ মোহাম্মদ ঘুরি, তাই তো? মোহাম্মদ ঘুরি স্লেভ ছিল, আগের দিনই আমি বলেছিলাম, ইজ দ্য স্লেভ অফ মোহাম্মদ ঘুরি। তাহলে মোহাম্মদ ঘুরি স্লেভ ছিল। তারপর মোহাম্মদ ঘুরির যখন ডেথ হলো, তবে মোহাম্মদ ঘুরি প্রকৃত প্রতিষ্ঠাতা কে বললেন? মোহাম্মদ ঘুরি? না, নিশ্চয়ই না, আমি এখনো প্রকৃত প্রতিষ্ঠাতার কথা বলিনি, ঠিক আছে, কারণ বলিনি, আমি এখনো বলছি। তো
ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবুদ্দিন আইবককে। কুতুবুদ্দিন, এই যে আইবক কথার অর্থ হচ্ছে স্লেভ বা দাস। তো দাস বলা হয়, দাস বলতে তার মানে সে কারো একজনের দাস রয়েছে। দাসটা হচ্ছে যে মোহাম্মদ ঘুরির সে স্লেভ ছিল। এটা আমরা জানি যে মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেছিল তিনি কিছু দাসকে ছেড়ে দিয়ে গিয়েছিলেন, তার মধ্যে একজন ছিল মোহাম্মদ ঘুরি। আচ্ছা, মোহাম্মদ ঘুরিকে কোথাকার দাস হিসেবে বা কোথাকার প্রশাসক হিসেবে নিযুক্ত করে গিয়েছিল, কারো কেউ বলতে পারবে? গুজরাটের। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, গুজরাট, ভেরি গুড। আর বেঙ্গলে কে ছিল? বেঙ্গল বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি, বাহ বাহ বাহ, ভেরি গুড, এই তো বখতিয়ার খলজি, ভেরি গুড। তো বখতিয়ার খলজিকে বাংলাতে গুজরাট থেকে মোহাম্মদ ঘুরি বলেছিলাম। তো মোহাম্মদ ঘুরির যখন ডেথ হলো, কবে ডেথ হলো মোহাম্মদ ঘুরির ডেথ? 1206 খ্রিস্টাব্দে। 1206 ডেথ হলো। তারপর কি হলো, গুজরাট থেকে মোহাম্মদ ঘুরি কি করলো, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা করলো। ওকে, তার মানে হি ওয়াজ দ্য স্লেভ অফ মোহাম্মদ ঘুরি। তাহলে মোহাম্মদ ঘুরির সে স্লেভ ছিল, কিন্তু তিনি কিন্তু সিংহাসনে বসলেও তিনি কিন্তু সুলতান উপাধি গ্রহণ করেননি। খুব ইম্পর্টেন্ট যে দিল্লি সুলতানের কোন সুলতান সুলতান উপাধি অ্যাডপ্ট করেননি, তাহলে সেটা বলতে হবে মোহাম্মদ ঘুরি, সরি কুতুবুদ্দিন আইবক। এবার একটা কথা হচ্ছে, কেন তিনি সুলতান উপাধি গ্রহণ করেননি? তিনি কিন্তু অনেক জায়গায় আবার পাবে যে তিনি সুলতান উপাধি তিনি পেয়েছিলেন, অ্যাকচুয়ালি তাকে সুলতান উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু নিজে তিনি সুলতান উপাধি গ্রহণ করেননি। বলে দিচ্ছি, এটা অনেক জায়গাতেও পাবে যে তিনি সুলতান উপাধি গ্রহণ করেছিলেন, এটা অনেক জায়গাতে আছে, বাট এটা কিন্তু ঠিক ইনফরমেশন নয়, আবার ভুল ইনফরমেশনও নয়, তার কারণ আছে। ওকে, আমি এক্সপ্লেনেশনটা করি, তারপর বুঝতে পারবে। দেখো, সমগ্র পৃথিবীর যত মুসলিম রাজারা আছে বা তারা যারা সুলতান হয়, ইন্ডিপেন্ডেন্ট রাজা হতে গেলে তাকে দুটো কাজ করতে হয়। নাম্বার ওয়ান, তাকে খলিফার স্বীকৃতি নিতে হয়। নাম্বার ওয়ান, তার দরকার কি খলিফার স্বীকৃতি। আর নাম্বার টু, তাকে কি করতে হয়, তার নিজের নামের মুদ্রা প্রচলন করতে হয়। দুটো কাজ তাকে করতে হয়। নাম্বার ওয়ান, খলিফার স্বীকৃতি পেতে হয়, আর তাকে মুদ্রা প্রচলন করতে হয়। এবং এই দুটো কাজ খলিফার স্বীকৃতি তখনই দেবে যদি সেই ব্যক্তিটা কোনো দাস না হয়, মানে সে যদি কোনো একজন স্বাধীন ব্যক্তি হয়। কোনো স্বাধীন ব্যক্তি যদি সিংহাসনে বসে তখনই একমাত্র খলিফার স্বীকৃতি দেবে, কিন্তু কোনো দাস বা স্লেভকে তিনি কিন্তু স্বীকৃতি দেবেন না। ওকে, এবার এই দুটোর মধ্যে কোনোটাই কিন্তু আমাদের কুতুবুদ্দিন আইবক পাননি। তিনি কিন্তু খলিফার স্বীকৃতিও পাননি এবং তিনি কিন্তু নিজের নামের মুদ্রা প্রচলনও করেননি। এই জন্য তাকে সুলতান বলা হয় না, তাকে প্রতিষ্ঠাতা বলা হয়, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার বলা হয় না। এই জন্য তাকে দিল্লি সালতানাতে যদিও সুলতান বলা হয়, কিন্তু প্রকৃত অর্থে হি ইজ নট দ্য সুলতান, কারণ তিনি খলিফার স্বীকৃতিও পাননি, নিজের নামের মুদ্রাও প্রচলন করতে পারেননি। ওকে, তিনি কি করেছিলেন, তার রাজধানী ছিল কোথায়, লাহোরে। আমি এই কথাটাই বললাম, তার রাজধানী ছিল লাহোরে। তিনি কি করলেন, তার ক্যাপিটালকে ট্রান্সফার করলেন, রাজধানীকে ট্রান্সফার করলেন। কোথায় ট্রান্সফার করলেন বললাম একটু আগে, ট্রান্সফার টু দিল্লি। একদম, ট্রান্সফার করলেন কোথায়, দিল্লিতে ট্রান্সফার করলেন। এবং দিল্লির নামকরণ করলেন হজরত ই দিল্লি। দিল্লির নামকরণ করা হলো হজরত ই দিল্লি। এই জন্য কুতুবুদ্দিন আইবককে দিল্লির ফাউন্ডার বা দিল্লির হচ্ছে শাসক বলা হয়ে থাকে। মানে অ্যাকচুয়াল কথায় একে আমরা বলতে পারবো যে হ্যাঁ, কুতুবুদ্দিন আইবককে বলবো যে দিল্লির প্রথম, মানে বলবো যে দিল্লির সাম্রাজ্য বা দিল্লির হচ্ছে শহর, হ্যাঁ, দিল্লি শহরের ফাউন্ডার আমরা বলতে পারি। এই জন্য কুতুবুদ্দিন আইবককে, কারণ তিনি ক্যাপিটাল কি করেছিলেন। আচ্ছা, একটা সরি, ভেরি ব্যাড, গুলিয়ে গেছে, এটা নয়, এটা ইলতুৎমিশের সময় ছিল, একদম একটু ভুল বলছি, সরি, এটা একদম একটু কেটে দাও। তার ক্যাপিটাল ছিল লাহোর, তিনি রাজধানী ট্রান্সফার করেননি। ওকে, সরি, ভেরি সরি, এটা একটু ভুল বলে দিয়েছি। তো তার সময় ক্যাপিটাল ছিল লাহোরে। ইলতুৎমিশ ক্যাপিটাল ট্রান্সফার করেছিল, আইবক না, সরি, আমি আইবক পড়াচ্ছিলাম। ওকে, ঠিক আছে, সরি। আচ্ছা, তো তার ক্যাপিটাল ছিল লাহোরে তিনি তার ক্যাপিটাল ট্রান্সফার তৈরি করেছিলেন। তার তৈরির মধ্যে তিনি তৈরি করেছিলেন হচ্ছে কুয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন, 2.5 দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন এবং কুতুব মিনারের ভিত্তি প্রস্তর নির্মাণ করেছিলেন। ওকে, এই যে কুয়াত উল ইসলাম মসজিদ, এটাকে বলা হয় প্রথম ইন্দো ইসলামিক স্থাপত্য। এবার কথাটা হচ্ছে যে ইন্দো ইসলামিক স্থাপত্য ব্যাপারটা কি।
দেখো প্রথমে আমাদের কি হতো যে ইন্দো মানে ভারতীয় স্থাপত্য, ইসলাম মানে ইসলামিক স্থাপত্য। প্রথম সুলতান মানে প্রথম যে রাজা কুতুবুদ্দিন আইবক বসার পর তিনি কি করেছিলেন, একটা মসজিদ নির্মাণ করেছিলেন। তাহলে সেই মসজিদের মধ্যে ভারতীয় ভাবধারা, ভারতীয় রীতি আর ইসলামীয় রীতির সংমিশ্রণ রয়েছে। ওকে, সরি, হ্যাঁ, ইসলামীয় রীতির সংমিশ্রণ রয়েছে। এই কারণে এই যে স্থাপত্যটাকে আমরা ইসলামিক স্থাপত্য বলি, ইন্দো ইসলামিক। ওকে, দু ধরনের স্থাপত্য রয়েছে। তাহলে এটা কুয়াতুল ইসলাম তিনি তৈরি করেছিলেন কোথায়, প্লেসটা মনে রাখতে হবে, তৈরি করেছিলেন কোথায়, দিল্লিতে। খুব ইম্পর্টেন্ট যে কুয়াতুল ইসলাম মসজিদ কোথায় তৈরি করেছিলেন, দিল্লিতে। এটা কি ছিল, প্রথম ইন্দো ইসলামিক স্থাপত্য। এছাড়া তিনি নির্মাণ করেছিলেন আজমিরের আড়াই দিনকা ঝোপড়া। ওকে, এই দুটো ফাউন্ডেশন কুতুবুদ্দিন আইবক তৈরি করেছিলেন। এবং বলা আছে কুতুব মিনারের ভিত্তিপ্রস্তর নির্মাণ করেছিলেন, মানে কুতুব মিনার নির্মাণ করা তিনি শুরু করেছিলেন। মানে কুতুব মিনার নির্মাণ তিনি শুরু করেন কিন্তু তিনি কমপ্লিট করতে পারেননি। তাহলে কুতুব মিনার কমপ্লিট কে করেছিল, ইলতুৎমিশ। একদম কমপ্লিট করেন কে, ইলতুৎমিশ। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে কুতুব মিনার কে নির্মাণ করেছিল, তোমরা কি বলবে, কুতুবুদ্দিন আইবক বলবে না ইলতুৎমিশ বলবে? ইলতুৎমিশ বলবে, কখনোই কুতুবুদ্দিন আইবক বলবে না। কারণ যে কমপ্লিট করে থাকে তাকেই তার ফাউন্ডার বলা হয়, কখনোই যে শুরু করে তাকে বলা হয় না। এই জন্য ইলতুৎমিশ ইজ কল্ড দ্য ফাউন্ডার অফ কুতুব মিনার। ওকে, এবার এই কুতুব মিনার কাকে ডেডিকেট করা হয়েছিল, ডেডিকেটেড করা হয়েছিল কাকে, কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক না বাবা, কুতুবুদ্দিন আইবক তো তৈরি করেছিল। ডেডিকেট করেছিল কার জন্য, উৎসর্গ করেছিল, উৎসর্গ করেছিল একজন বিখ্যাত সুফি সাধক, তার নাম ছিল কুতুবুদ্দিন বখতিয়ার কাকে। কাকে বাবা, কাকে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকে বা কাকি। এই ব্যক্তিটা কে ছিল, ইনি ছিলেন হচ্ছে একজন বিখ্যাত সুফি সাধক, একজন সুফি সেন্ট। ভক্তিবাদী সুফিবাদী আছে, তিনি একজন বিখ্যাত সুফি সেন্ট ছিলেন। ওকে, দেখো আশা করি এতটা প্রত্যেকে বুঝতে পেরেছো। ক্লিয়ার? একটু লিখে নি। লিখো, স্যার একটু এটা একটু বুঝিয়ে দেন না স্যার, কোনটা, মামুলেক বংশটা, মামুলেক বংশটা। হ্যাঁ নাম বলা হয়, যেটা হচ্ছে দাস বংশ সেটার আরেকটা নাম হচ্ছে মামুলেক বংশ। যেটা দাস বংশ তার নামই হচ্ছে মামুলেক বংশ। অ্যাকচুয়ালি তুর্কি বংশ, দাস কথাটাকে আরেকভাবে মামুলেক কথার অর্থ হচ্ছে দাস, আইবক কথার অর্থ দাস, মামুলেক, এই জন্য এটাকে মামুলেক বংশ বলা হয়। ওকে, দেন প্রত্যেকের আশা করি। হ্যাঁ স্যার। এটা কি বললেন স্যার, স্যার, ডেডিকেট কুতুবুদ্দিন বখতিয়ার, ইন্দো ইসলামিক স্থাপত্যটা একবার বলুন। আচ্ছা, ইন্দো ইসলামিক স্থাপত্য বলছে যে ভারতীয় রীতি, ভারতীয় ফাউন্ডেশনের রীতি আর ইসলামীয় স্থাপত্যের রীতিকে একত্রে ইন্দো ইসলামিক স্থাপত্য। মানে তোমরা যদি এখন হচ্ছে উড়িষ্যায় যাও বা হয়তো তামিলনাড়ুতে গিয়েছো, তুমি সেখানে তোমার একটা রীতি রয়েছে, সেখানে রীতি রয়েছে, তুমি কি করলে তোমার রীতি, বাঙালি রীতি আর তাদের রীতিকে মিশিয়ে একটা নতুন রীতি তৈরি করলে, সেই রকম হচ্ছে ইন্দো ইসলামিক রীতি। বোঝা গেছে এবার? মানে তার মধ্যে ইসলামিক রীতিও থাকবে, ভারতীয় রীতি থাকবে। ওকে, বলো তাই কুতুবুদ্দিন বখতিয়ার, তারপরে কি লিখলেন কাকে, ওটা? কাকে, কাকে বা কাকি, কাকে বা কাকি যা বলবে, এগুলো অ্যাকচুয়ালি দেখো প্রপার নাউন, তো তো যেরকম উচ্চারণ করবে সেটাই ঠিক। কোনো জায়গায় কাকে আছে, কোনো জায়গায় কাকি আছে, কোনো সমস্যা নেই। ওকে, স্যার বলছি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কে ছিলেন বললেন? সুফি সাধক, সুফি সাধক, সুফি সেন্ট, সুফি সাধক। ওকে, আর মামুলের কথার অর্থ দাস, তাই তো স্যার? একদম একদম, মামুলেক কথার অর্থ ওই দাস বংশটাকে মামুলেক বলা হয়, মামুলেক বংশ বা দাস বংশ। ওকে, এগোই তাহলে। আচ্ছা, নেক্সট দেখো, আচ্ছা এটা লেখা আছে। ওকে ওকে, তাহলে ডেডিকেট করেছিল বিখ্যাত সুফি সাধক কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামে এটা উৎসর্গ করা হয়েছিল। দেখো আমি এই কথাটা অলরেডি বলে দিয়েছি। তিনি কি করেছিলেন, দেখো তিনি তিনি খুতবা এবং সিক্কায় দেখো নিজের নাম অঙ্কিত করেন। এখানে একটা কথা আছে, খুতবা আর সিক্কা বলতে মুদ্রা, নিজের নাম অঙ্কিত করেনি এবং বাগদাদের খলিফার স্বীকৃতি পাননি। আমি কথাটা অলরেডি বলে দিয়েছি। এই কারণে তিনি কি খলিফার স্বীকৃতি পাননি, খলিফা তাকে যে সুলতান হিসেবে বলেছে, তাহলে তিনি খলিফার স্বীকৃতি পাননি। এবং খুতবাটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো যখন সুলতান সিংহাসনে বসে তখন কি হয়, যে খলিফা থাকে, খলিফার কি করে প্রত্যেক দিন ফ্রাইডে মানে শুক্রবার কি করে নামাজ পড়ে, নামাজ পড়ে কার সামনে, হজরত মোহাম্মদের উদ্দেশ্যে, সেখানে বসে
হযরত মুহাম্মদের উদ্দেশ্যে তিনি কি করেন, নামাজ পড়েন। যে তিনি বলেন এই এই জায়গার রাজা সিংহাসনে বসেছে, তো তার জন্য হচ্ছে কি বলে বরকত দেয়, সে যেন ভালো থাকে। তো এরকম একটা যেটা হচ্ছে নামাজ পড়া বলা হয়। নামাজ মানে অ্যাকচুয়ালি যে মুসলিমরা যে প্রত্যেক মানে কতবার পড়ে জানি না ঠিক, দিনে কতবার পড়তে হয় গো? 6 বার না? 5 বার। 5 বার। 5 বার। আচ্ছা, কতবার পড়তে আমার আইডিয়া নেই। তো 5 বার দিনে নামাজ পড়তে হয়। তো সেই যখন খলিফা যখন কোনো রাজার উদ্দেশ্যে নামাজ পড়ে তখন সেটাকে খুতবা বলা হয়। ওকে, তো এই দুটার কোনোটাই যেহেতু কুতুবউদ্দিন আইবক পায়নি, এই জন্য তাকে আমরা দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা বললেও রিয়েল ফাউন্ডার বলতে পারি না। ওকে, স্যার রাজার উদ্দেশ্যে নামাজ পড়েন নাকি হযরত মুহাম্মদের উদ্দেশ্যে? মানে নামাজটা তার মানে দেখো আচ্ছা তুমি যে ঠাকুরের কাছে বলো, সেটা কৃষ্ণের কাছে বলো, তার কাছে বললে কি বলো, যে কৃষ্ণ যেন ভালো থাকে, এটা কি বলো? এটা কি বলো না? বলো আমার বাড়ির লোক যে ভালো থাকে, কি বলি আমরা? ঘরের লোক ভালো থাকে। হ্যাঁ। তার মানে দে আর হযরত মুহাম্মদের উদ্দেশ্যে আলোচনা করছে, মানে ডেডিকেট করছে, প্রার্থনা করছে যেন সেই রাজা ভালো থাকে, সেই রাজার যেন উন্নতি হয়, সেই রাজার যেন ভালো হয়। এবার বোঝা গেছে? মানে হযরত মুহাম্মদকে এখানে বলো কৃষ্ণের কথা বলো, আর সেই রাজাকে আমাদের ঘরের লোকের কথা বলো। বোঝা গেছে না? ক্লিয়ার আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। এবার এই কুতুবউদ্দিন আইবককে বলা হয় একটা বিখ্যাত কথা, তাকে বলা হয় লাখ বক্স। লাখ বক্স বা বলা হয় লক্ষ্যদাতা। কেন বলা হয়? কারণ কি করতো, তিনি প্রচুর দান ধ্যান করতেন। কিসের জন্য বলা হতো? তার দানশীলতার জন্য তাকে লাখ বক্স বা লক্ষ্যদাতা বা লক্ষ মুদ্রার দাতা বলা হয়ে থাকে। কেন? তিনি কি করতেন? প্রচুর ডেডিকেটেড করতেন। তিনি কি করতেন? সমস্ত দান ধ্যান করতে পছন্দ করতেন, সেই জন্য তাকে লাখ বক্স বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন এখানটা লেখা হয়নি। আচ্ছা, এই যে হ্যাঁ একটু লিখে নাও, এখানটা একটু লিখতে হবে, এখানে ইনফরমেশনটা করা নেই। এই যে দাস ছিল কুতুবউদ্দিন আইবক, কিন্তু কুতুবউদ্দিন আইবক কিন্তু স্লেভ ছিল। তাহলে তিনি কিন্তু শেষ বয়সে এসে দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন। তিনি কিন্তু দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন, ঠিক আছে? দাসত্ব থেকে তিনি মুক্তি পান। কবে মুক্তি পেয়েছিল? দেখো, তিনি দাসত্ব থেকে মুক্তি পান, সালটা আমাদের সেরকম লাগে না, হ্যাঁ 1208 বলে দিচ্ছি, 1208-এ তিনি দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন। এবার দেখো সমস্যা একটা কি হচ্ছে, কার দাস ছিল কুতুবউদ্দিন আইবক? কার দাস ছিল? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। তাহলে মোহাম্মদ ঘুরি তো 1206-তে মারা গেল, তাহলে তাকে দাসত্ব থেকে কে মুক্তি দেবে? মানে সে যদি মারা যায়, সেই ব্যক্তিটা কিন্তু দাস হিসেবেই মারা যাবে, মানে সে মৃত্যু পর্যন্ত সে কিন্তু তার দাস হিসেবেই তার নাম পরিচিত হবে, সে কিন্তু আর মুক্তি পাবে না। কিন্তু একটা সেই সময় একটা মানে রিচুয়ালস ছিল, যদি কোনো সেই ব্যক্তি যদি মারা যায়, তার কোনো রিলেটিভ যদি চায় কাউকে দাসত্ব থেকে মুক্তি দিতে পারে। এই কারণে কুতুবউদ্দিন আইবককে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিল। তার নাম ছিল গিয়াসউদ্দিন ঘুর। তার নাম ছিল গিয়াসউদ্দিন ঘুর। ওকে, এই গিয়াসউদ্দিন ঘুর ছিল ঘুর প্রদেশের শাসক। ঘুর প্রদেশের শাসক। ঘুর প্রদেশের শাসক বলতে কি, আমাদের কুতুবউদ্দিন বলো মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি কোথাকার রাজা ছিল? ঘুর প্রদেশের ছিল, আশা করি মনে আছে। মামুদ ছিল, আমি বলেছিলাম দেখো দুটো জায়গা আরবদের সময় দুটো জায়গা পাওয়ারফুল হয়েছিল, দুটো সময়, একটা ছিল গজনি আর একটা হচ্ছে ঘুর। আশা করি বলেছিলাম, মনে পড়ে কথাগুলো? গজনি পাওয়ারফুল হয়েছিল মামুদের টাইমে। ওকে, মামুদের টাইমে গজনি পাওয়ারফুল হয়, আর ঘুর পাওয়ারফুল হয়েছিল আমাদের ঘুরির সময়। ওকে, তাহলে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে কি হয়েছিল, ঘুর প্রদেশের শাসনকর্তা ছিল গিয়াসউদ্দিন ঘুর। এ কে ছিল? মোহাম্মদ ঘুরির রিলেটিভ ছিল। মোহাম্মদ ঘুরির কি ছিল? রিলেটিভ ছিল, রিলেটিভ অফ মোহাম্মদ ঘুরি। তার মানে সে যেহেতু রিলেটিভ, তার মানে সে দাসত্ব থেকে মুক্তি দিতে পারে। এই কারণে গিয়াসউদ্দিন ঘুর কুতুবউদ্দিন আইবককে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিল। কবে? 1208 খ্রিস্টাব্দে। ওকে, বোঝা গেছে? আশা করি এতটা স্যার মোহাম্মদ ঘুরি কোথাকার শাসক ছিলেন? গজনি? ঘুর প্রদেশ। ঘুর প্রদেশ, এটা তো আগের দিনের পড়া বাবু, বলেছিলাম ঘুর প্রদেশের। আর গজনি মানে আমাদের মামুদ, সুলতান মামুদ, তিনি গজনির শাসক ছিলেন। আগের দিন বলেছিলাম তো এই কথাগুলো। ওকে, এবার এই মোহাম্মদ কুতুবউদ্দিন আইবকের রাজ দরবারে উপস্থিত ছিল একজন বিখ্যাত সভাসদ, সে ছিল হাসান নিজামি। এই হাসান নিজামি, পরীক্ষায় আছে যে হাসান নিজামি কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? কুতুবউদ্দিন আইবকের তিনি কিন্তু পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, যদিও ইলতুৎমিশের সময় ছিলেন, কিন্তু প্রথম তিনি হাসান নিজামি কুতুবউদ্দিন আইবকের দরবারে ছিলেন।
কিন্তু দেখো 1208-এ তিনি দাসত্ব থেকে মুক্তি পেলেও তারপর আর কিন্তু তিনি চাইলে মানে খলিফার স্বীকৃতি তারপর লাভ করতে পারতেন, কিন্তু তিনি দেখো মানে আর সেই সময় পাননি দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পরে স্বীকৃতি লাভ করার জন্য। তারপর কি হলো, 1210 খ্রিস্টাব্দে তিনি পোলো বা চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেলেন। তাহলে বুড়োর হচ্ছে খেলার শখ হয়েছিল। পোলো খেলা জানি? পোলো খেলা হ্যাঁ কি স্যার, হবে? ওই ঘোড়ায় উঠে বল মারতে হয়। এদিকে দুদিকে দুটো গোল পোস্ট থাকবে, একটা এরকম বল থাকবে, ঘোড়া এরকম থাকবে, ঘোড়ার উপরে একটা লোক থাকবে, তার হাতে বড় স্টিক থাকবে, এখানে গোল করতে হবে, ঠিক আছে? তো এটাকে বলা হয় পোলো খেলা। তো বুড়ো এইভাবে খেলতে গিয়েছিল, এরকম খেলতে গিয়ে বুড়ো পড়ে গেল, আর পড়ে গিয়ে ইনজিওর্ড হয়ে মারা গেল। পরীক্ষা আসে যে কিভাবে মারা গিয়েছিল মোহাম্মদ ঘড়ি মানে কুতুবুদ্দিন আইবক। দেখো আশা করি এতটা প্রত্যেকের ক্লিয়ার। ওকে, স্যার শিক্ষাটা কি? সিক্কা মানে কয়েন, মুদ্রা, মুদ্রা। সিক্কা বলো না, আচ্ছা হ্যাঁ। সিক্কা মানে জানি তো, সিক্কা মানে মুদ্রা। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, এরপর দেখো কুতুবুদ্দিন আইবকের সিংহাসনে কিছুদিনের জন্য বসেছিল তার যে দত্তক পুত্র, তার নাম ছিল আরাম শাহ। ওকে, কিছুদিনের জন্য সিংহাসনে বসেছিল তার দত্তক পুত্র, তার নাম পালিত পুত্র, যেটা হচ্ছে আরাম শাহ সিংহাসনে বসেছিলেন। কিন্তু 8 মাস রাজত্ব করার পরে কুতুবুদ্দিনের জামাতা ইলতুৎমিশ তাকে সরিয়ে সিংহাসনে বসেছিল। ওকে, তো এই যে আরাম শাহকে তিনি কি করেছিলেন, অ্যাডপ্টেড সান ছিল। এই কুতুব মিনার ইলতুৎমিশ কি করেছিল, কুতুবুদ্দিনের জামাতা ছিল, তিনি কি করেন, তাকে অপসারিত করে সিংহাসনে বসেন। জাস্ট আরাম শাহ নামটা আমাদের মনে রাখতে হবে। ইলতুৎমিশের পরে সিংহাসনে বসেছিল আরাম শাহ। এর বাইরে আরাম শাহ সম্পর্কে আর কিছু আমাদের জানার নেই। ওকে, ইলতুৎমিশের পরে না কুতুবুদ্দিনের পরে স্যার? ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, কুতুবুদ্দিন আইবকের পরে সিংহাসনে বসলো তার ছেলে আরাম শাহ। ওকে, ক্লিয়ার? অ্যাডপ্টেড সান। ওকে, এগোই তাহলে পরেরটায়। এবার আমরা ডিসকাস করব ইলতুৎমিশ সম্পর্কে। স্যার বলো। সেটা 8 মাস লিখেছেন না 8 বাংলা মাস, চার? 8 মান্থ, 8 মান্থ, ওকে ওকে 8 মাস, হ্যাঁ 8 মাস, 8। বাংলায় না, পুরোটাই তো ইংলিশে, বাংলায় কি কোনো টার্ম আছে? নেই তো না। আচ্ছা ঠিক আছে, চলো এবার দেখো সিংহাসনে বসলো দিল্লি সুলতানির হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। এই যে বলছিলাম একটু আগে প্রকৃত প্রতিষ্ঠাতার কথাটা, সেটা হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশকে বলা হয় দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার। তিনি কি করেছিলেন, কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পূর্ণ করেছিলেন, যেটা কুতুবউদ্দিন আইবক শুরু করেছিল সেটা তিনি কমপ্লিট করলেন। তিনি কুতুবি মসজিদ তৈরি করলেন দিল্লিতে। তিনি কি করলেন, দিল্লিতে কুতুবি মসজিদ তৈরি করলেন। ওকে, তাহলে তাকে আমরা ইলতুৎমিশ প্রকৃতপক্ষে কে ছিল? ইলতুৎমিশ প্রকৃতপক্ষে স্লেভ ছিল, একজন দাস ছিল আমাদের কুতুবউদ্দিন আইবক। তিনি প্রকৃতপক্ষে কুতুবউদ্দিন আইবকের স্লেভ ছিলেন, একজন দাস ছিলেন। স্লেভ অফ আইবক। ইলতুৎমিশ হচ্ছে কুতুবউদ্দিন আইবকের স্লেভ ছিলেন। এরপর ইলতুৎমিশের যে যোগ্যতাতে পছন্দ করে আইবক কি করেছিল, তার কন্যার সাথে, তার মেয়ের সাথে তার বিয়ে দেয়, দাসের বিয়ে দেয়, কন্যার সাথে বিয়ে দেন বা বিবাহ দেন। এই কারণে ইলতুৎমিশ হয়ে গেল, তার রিলেটিভ কি হলো, জামাতা হয়ে গেল, জামাই হয়ে গেল। ওকে, এই কারণে তিনি অরিজিনালি ইলতুৎমিশ ছিল স্লেভ, কিন্তু কুতুবউদ্দিন আইবক তাকে কিনে এনেছিলেন। যে অ্যাকচুয়ালি ইলতুৎমিশ বিলং করতেন একজন তুর্কি দাস ছিলেন, মানে তুরস্কের একজন তুর্কি দাস ছিলেন। তারপর তাকে বিভিন্ন রকম মানে আত্মীয়রা, ইলতুৎমিশের যারা আত্মীয়রা একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়, তার নাম ছিল জামাল উদ্দিন, লাগবে না এত কথা। তো জামাল উদ্দিনের কাছে বিক্রি করে দিয়েছিল। তারপর সেখান থেকে তাকে গজনি থেকে তাকে দিল্লিতে স্লেভ হিসেবে নিয়ে আসা হয়। এবার তার মানে কাজে বা তার এতে প্রশংসিত হয়ে আইবক কি করেছিল, তার মেয়ের সাথে তার স্লেভের বিয়ে দিয়েছিল। এরপর ইলতুৎমিশ যখন প্রথম থেকেই উচ্চাকাঙ্ক্ষী রাজা, উচ্চাকাঙ্ক্ষী পার্সন ছিল, এই জন্য তিনি কি করলেন, আরাম শাহকে সরিয়ে দিয়ে সিংহাসনে বসলেন। ওকে, তাকে আমরা রিয়েল ফাউন্ডার বলে থাকি। তাহলে সিংহাসনে বসে তিনি প্রথম কাজ কি করলেন, দেখো লাহোর থেকে দিল্লিতে ট্রান্সফার করলেন রাজধানী, এবং দিল্লির নামকরণ করলেন হজরত ই দিল্লি। দিল্লির নাম ট্রান্সফার করলেন হজরত ই দিল্লি। এই কারণে তাকে আমরা মধ্যযুগীয় দিল্লি নগরীর প্রধান স্থপতি বলে থাকি। যে মিডিয়েভেলে দিল্লি নগরীর যে প্রধান স্থপতি, ফাউন্ডার, আমরা ইলতুৎমিশকে বলে থাকি, কারণ তিনি কি করেন, ক্যাপিটাল ট্রান্সফার করেন লাহোর থেকে দিল্লিতে। ওকে,
ওকে, আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছি। অলরেডি আমি কথাগুলো বলে দিয়েছি, সেই কথাগুলোই আমাদের এখানে লেখা রয়েছে। এবার একটা জিনিস ইলতুৎমিশ চালু করেছিল, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইকতা ব্যবস্থা। পরীক্ষা আছে যে ইকতা ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রাচীন তুরস্কের একটা ভূমি রাজস্ব ব্যবস্থা, যেটাকে ল্যান্ড রেভিনিউ একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে ইকতা ব্যবস্থা। ইকতা ব্যবস্থা কি? একটা বড় সালতানাত সুলতান হলে, একটা বড় যদি সাম্রাজ্য হয়, সেই পুরো জায়গাটা একটা রাজার পক্ষে চালনা করা সমস্যা। এই জন্য রাজা কি করে, সেইটাকে বিভিন্ন পার্টে পার্টে ভাগ করে দেয় এবং এই বিভিন্ন পার্টের জন্য এক একজন ব্যক্তিকে নিযুক্ত করে দেয়। সেই ব্যক্তিরা কি করবে, এই জায়গা থেকে ট্যাক্স কালেক্ট করবে, ট্যাক্স কালেক্ট করে সুলতান বা রাজাকে সেই ট্যাক্সটা দিয়ে দেবে। তাহলে যে এই ব্যবস্থাকে বলা হয় ইকতা ব্যবস্থা। আর যেই ব্যক্তি এই ইকতার ভাগ পাবে বা মানে দায়িত্বে থাকবে, তাকে বলা হবে ইকতাদার। ওকে, তাকে আমরা বলবো ইকতাদার। এটা কি হয়, প্রাচীন তুরস্ক বা টার্কি, তুরস্কের একটা ভূমি রাজস্ব ব্যবস্থা। ওকে, বোঝা গেছে প্রত্যেকে? তাহলে এই ইকতা ব্যবস্থা কিন্তু আমাদের ইলতুৎমিশ কিন্তু শুরু করেছিল। ওকে, এবার তিনি দেখো বলেছিলাম একটু আগে, সুলতান হতে গেলে তাকে দুটো কাজ করতে হবে, খলিফার স্বীকৃতি পেতে হবে এবং তার সাথে সাথে মুদ্রা চালু করতে হবে। তাহলে দেখো তিনি সিংহাসনে বসে রূপার মুদ্রা টঙ্কা আর তামার মুদ্রা জিতল চালু করলেন। তার মানে দেখো তিনি অলরেডি তামা রূপার মুদ্রাও প্রচলন করে দিলেন। ওকে, তার মানে তিনি যখন মুদ্রা প্রচলন করলেন এবং তিনি সিংহাসনে বসার আগেই, অর্থাৎ ইলতুৎমিশ জীবিত থাকা অবস্থায়, অর্থাৎ তাকে যখন জামাই করেছিল তখনই কি করেছিল, তাকে স্লেভ বা দাসত্ব থেকে মুক্তি দিয়েছিল। তার মানে ইলতুৎমিশের কাছে কিন্তু দেখো আর কোনো বাধা রইল না খলিফার স্বীকৃতি পেতে, তাই তো? খলিফার স্বীকৃতি পেতে তার কাছে তো কোনো বাধা রইল না। সে অলরেডি মানে স্লেভও নয় আর কয়েনও চালু করে দিয়েছে। ওকে, প্রত্যেকের ক্লিয়ার? এটা এতটা অব্দি ক্লিয়ার প্রত্যেকের? স্যার ইকতাদার বলতে হ্যাঁ ইকতা স্যার। ব্যবস্থার দায়িত্বে যিনি ছিলেন, তাই একদম, তো? ইকতা ব্যবস্থা না, ইকতা বলতে কি, এই যে বললাম প্রত্যেকটা পার্ট। আমি যদি বলি এরকম একটা টোটাল এম্পায়ারকে আমি 5টা ভাগে ভাগ করছি, বা এরকম 5টা ভাগে ভাগ করছি, এ বি সমান নয়, যেরকম ভাবে খুশি করতে পারি। এর দায়িত্বে একজন থাকবে, তার নাম হয়তো হচ্ছে আজমল, তাহলে আজমল একজন ইকতাদার হলো। বি এর দায়িত্বে থাকলো ধরো হচ্ছে কৃষ্ণ, তাহলে সেও একজন ইকতাদার। এবার বোঝা গেছে এই যে সিস্টেম, এটাকে ইকতা সিস্টেম বলছে। যে ব্যক্তি এর দায়িত্বে থাকবে তাকে ইকতাদার বলা হচ্ছে। এবার ক্লিয়ার আশা করি? স্যার মানে স্যার। ট্যাক্স যারা তার মানে নিতেন, ট্যাক্স হ্যাঁ, ওইটাই রেভিনিউ বুঝেছি। যারা নিতেন, যারা রেভিনিউ বা ট্যাক্স কালেক্ট করতো, মানে সেই জায়গায় হ্যাঁ হ্যাঁ করবে ট্যাক্স কালেক্ট। অ্যাকচুয়ালি ভূমি রাজস্ব ব্যবস্থা মানে কি? ভূমি থেকে রাজস্ব, ল্যান্ড রেভিনিউ, তাই তো? যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, সেটাই হচ্ছে ইকতা। এটাই পরবর্তীকালে স্যার ওই যে পরিণত হয়ে আমাদের মানসাবদারি জায়গিরদারি হয়েছে। তার মধ্যে অনেক পরিবর্তন আছে, সেটা আমি পরে আস্তে আস্তে ডিসকাস করবো। হ্যাঁ বলো। স্যার আগে দেখতাম ওই বাড়ির ওপরে মানে বাড়িতে খাজনা নিতে আসতো, বাড়ি থেকে সেই বিল করে দিত, ওই ওই ব্যবস্থাটাই বলা হচ্ছে, তাই তো? ওটাই আগেকার দিনে ইকতা ছিল। বুঝলাম না, আরেকবার বলো। আগে দেখতাম যে এই যে মানে যাদের জমি জমা থাকে, হ্যাঁ, তারপরে বাড়ির বিভিন্ন মানে যেগুলো ট্যাক্স নেওয়া হয় সেগুলো বাড়িতে এসে নিয়ে যাওয়া হতো, ওই ট্যাক্স কালেক্ট করাটাকে ইকতা বলা হচ্ছে। এখন নেওয়া হয় না? এখন এই না হয়, এখন household গিয়ে tax দিয়ে তো আসতে আছে। হয়, এখনো তো এখন দিতে গিয়ে দিয়ে হয়, আসতে হয়। এখন গিয়ে দিয়ে হ্যাঁ, আসতে দিয়ে- হয়। তো এটা তো আর দিতেই। আগে হচ্ছে বাড়ির উপর নিয়ে এটা নিয়ে এটা যেত। এটা এটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস, ওটা তো ল্যান্ড ট্যাক্স, ওটা তো সবসময় দিতেই হয়। ওটার পরিমাণ বাড়ানো হয় বা কমানো হয়, তো ওটা আলাদা জিনিস। এটা তো সুলতানের সময় না। ওকে, দেখো এতটা প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ। বলো এর মধ্যে কারো কোনো হুম। কোশ্চেন থাকলে বলো। ওকে, তাহলে এগোই পরেরটা। এরপর কি হয়, তিনি কি করেছিলেন 1216-তে, তিনি যখন পাওয়ারফুল হলেন, তিনি কি করলেন 1216 খ্রিস্টাব্দে, তখন গজনির শাসনকর্তা ছিল তাজ উদ্দিন ইলদিজ। ইনিও কিন্তু মোহাম্মদ ঘুরির একজন স্লেভ ছিলেন। তো তিনি তাজ উদ্দিন ইলদিজকে পরাজিত করে করলেন তরাইনের তৃতীয় যুদ্ধে। খুব ইম্পর্টেন্ট এটা, অনেকেই তরাইনের দুটো যুদ্ধ আমরা জানি। ফার্স্ট হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ কবে? 1191 সালে। 91 পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরি। সেকেন্ডটা হলো হ্যাঁ। 1192-তে। ও একই দুটোই হচ্ছে আর পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি। তৃতীয়টা হয়েছিল গজনির শাসনকর্তা তাজ উদ্দিন ইলদিজ, বা অনেক জায়গায় ইলদুজও বলা আছে। ওকে, এটা নিয়ে কোনো হ্যাঁ। ডাউট করবে না। তাজ উদ্দিন ইলদুজ আছে, কোনো জায়গায় ইলদজ আছে, বিভিন্ন জায়গায় প্রপার নাউন নামের এরকম পার্থক্য থাকবে। এটা হয়েছিল তরাইনের তৃতীয় যুদ্ধ, থার্ড ব্যাটেল অফ তরাইন, যেখানে তাজ উদ্দিন ইলদিজকে মোহাম্মদ আমাদের মানে এই
ইলতুৎমিশ পরাজিত করেছিল। এবার 1217 সেখানে তিনি মুলতানের শাসনকর্তা ছিল নাসিরউদ্দিন কুবাচা, ঠিক আছে? ইনিও কিন্তু মোহাম্মদ ঘুরির একজন স্লেভ ছিলেন। এই জায়গাগুলোর প্রত্যেক জায়গায় মোহাম্মদ ঘুরি একজন করে স্লেভ নিযুক্ত করে গিয়েছিলেন। তিনি কি করেছিলেন, তাকেও মানসুরার যুদ্ধে পরাজিত করেন। দেখো, কুতুবুদ্দিন আইবক বসলেও পুরো থ্রেট ছিল যে যে কোনো সময় এই স্লেভরা তাকে হারাতে পারে বা দিল্লি সুলতানি দখল করে নিতে পারে। কিন্তু ইলতুৎমিশ দেখো সমস্ত সম্ভাবনাকে দূর করলো। তাজউদ্দিন ইলদিজকে পরাজিত করলো, নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করলো, প্রত্যেককে একদম উৎখাত করলো। তার মানে অ্যাকচুয়াল কোথায় এম্পায়ার এস্টাবলিশ কে করলো? ইলতুৎমিশ। বোঝাতে পারলাম প্রত্যেককে? এই কারণে তাকে আমরা রিয়েল ফাউন্ডার বলে থাকি। বলো, প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, দেখো এবার নেক্সট একটা ইনফরমেশন। 1221 কি হয়, চেঙ্গিজ খান, ওকে, চেঙ্গিজ খান কে ছিল? একজন বিখ্যাত পরিবারক। যাযাবর জাতির হ্যাঁ, একটা ইয়ে ছিল, এই মরেছে রে, যাযাবর। হ্যাঁ, মঙ্গোলীয় রাজা। মঙ্গল মঙ্গল নেতা। মঙ্গলরা তো যাযাবর টাইপেরই তো ছিল না? অ্যাকচুয়ালি দেখো, তুমি যদি যাযাবর বলো কথাটা একটু কারণ এদের মানে, হ্যাঁ বলো, এক কথায় যাযাবর বলো, অসুবিধা নেই। কিন্তু এই চেঙ্গিজ খান বলো, এদের যে পাওয়ার ছিল না, এটা একবার এক কথায় হচ্ছে মানে আনডিফিটেড লোক ছিল। এই যে চেঙ্গিজ খান বা তৈমুরলাং, এরা যদি চাইতো না, নেপোলিয়ান কি এর থেকে বড় এম্পায়ার মঙ্গলরা তৈরি করতে পারত, ঠিক আছে? কিন্তু এরা কখনো এম্পায়ার এস্টাবলিশমেন্টের জন্য চেষ্টা করেনি। এটা কি করতো, অ্যাটাক করতো, যেখানে পছন্দ হয় 2 মাস থাকলো, 5 মাস থাকলো, আবার অন্য জায়গায় যে অ্যাটাক করছে, বা কোনো জায়গায় যদি ভালো লাগতো। অ্যাকচুয়ালি এরা কি করতো, তুরস্ক থেকে মঙ্গল এরিয়া ওখান থেকে আসতো, অ্যাটাক করতো, আবার ঘুরে চলে যেত লুটপাট করে, মামুদের মতো ব্যাপার। কিন্তু সেইভাবে এম্পায়ার একটা বাড়াবো এই টেন্ডেন্সি কিন্তু কখনো ছিল না। বুঝতে পারলাম প্রত্যেককে? ওকে, এই সময় কি হলো, চেঙ্গিজ খান কি করলো, খিবা বলে একটা প্রদেশ ছিল, খিবা এরিয়া, যেটা আমাদের পাঞ্জাবের কাছে অবস্থিত, খিবা প্রদেশ। এই খিবা প্রদেশের একজন রাজা ছিল, তার নাম হচ্ছে জালালউদ্দিন মঙ্গরবানি। খিবার শাসনকর্তার নাম ছিল জালালউদ্দিন মঙ্গরবানি। তো তাকে অ্যাটাক করলো চেঙ্গিজ খান। এবার মঙ্গরবানি কি করলো, তার সাহায্যের জন্য কি করলো, ইলতুৎমিশকে সাহায্য চাইলো, ইলতুৎমিশের কাছে সাহায্য চাইলো। ইলতুৎমিশ কি করলো, স্ট্রেটলি না বলে দিল, মঞ্জুর করলো না করলো। ফলে চেঙ্গিজ খান কি করলো, পাঞ্জাব থেকে পালিয়ে যায়, পাঞ্জাবে পালিয়ে যায় এবং ভারতে আশ্রয় চেয়েছিল। কিন্তু ইলতুৎমিশ যখন সাহায্য চাইলো না, তখন মঙ্গরবানি কি করলো, সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার দিকে পালিয়ে গেল এবং তার পেছন পেছন ইলতুৎমিশ চেঙ্গিজ খানও চলে গেল। তার মানে এই সময় ইলতুৎমিশের সময় চেঙ্গিজ খানের ভারত আক্রমণের সম্ভাবনা হয়েছিল। তাহলে চেঙ্গিজ খানের সময় দেখো, ভারত আক্রমণের সম্ভাবনা হয়েছিল কার সময়? ইলতুৎমিশের সময়। এটাকে পরীক্ষায় কোশ্চেন এসে থাকে যে ইলতুৎমিশের সময় কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করেছিল? তাহলে অ্যান্সার হবে কি, চেঙ্গিজ খান। অ্যাকচুয়ালি চেঙ্গিজ খান অ্যাটাক করেইনি, কিন্তু তার সময়ে ভারত আক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছিল। দেখো, বোঝাতে পারছি আশা করে? অ্যাটাক কিন্তু করেননি, কিন্তু আমাদের কোশ্চেন আসবে কে ভারত আক্রমণ করেছিল, অ্যান্সার আমাদের হয়ে যাবে চেঙ্গিজ খান। বোঝাতে পারছি প্রত্যেককে কিভাবে আমাদের কোশ্চেন আসবে আর প্রকৃত ইনফরমেশনটা কি? ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ স্যার। তারপর দেখো তিনি কি করেছিলেন, তারপর খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি পেয়েছিলেন। মানে অ্যাকচুয়াল কথায় তিনি খলিফার স্বীকৃতি লাভ করেছিলেন। তাহলে তিনি খলিফার স্বীকৃতি লাভ করলেন। তাহলে দেখো তিনি দুটোই পেয়ে গেল, খলিফার স্বীকৃতিও লাভ করলেন, মুদ্রাও চালু করলেন। তার মানে তাকে আমরা সুলতান বলতে আর আমাদের কোনো সমস্যা নেই। সুলতান ই আজম তিনি পেয়েছিলেন খলিফার কাছ থেকে 1229-এ। কিন্তু তিনি নিজেকে বলতেন কি, খলিফার তিনি নিজেকে ডিক্লেয়ার করেছিলেন কে, হি ওয়াজ দ্য খলিফার সেনাপতি। তিনি নিজেকে খলিফার সেনাপতি বলে ডিক্লেয়ার করেছিলেন। ওকে, এবার দেখো তিনি কি করেছিলেন, তার সমসাময়িক ছিল একজন বিখ্যাত ঐতিহাসিক সভাসদ ছিল মিনহাজউদ্দিন সিরাজ। তার বিখ্যাত বই হচ্ছে তাবাকাত ই নাসিরি। বইটার নাম আমি আগে মনে লিখিয়ে লিখেছিলাম কি কোনোদিন নামটা, তাবাকাত ই নাসিরি? আচ্ছা, তো এটা একটা আমাদের বুকস অ্যান্ড অথার্স এর মধ্যে ইম্পর্টেন্ট, তাবাকাত ই নাসিরি বিখ্যাত বই ছিল। ওকে,
দেখো, তো রাজসভায় উপস্থিত ছিলেন কে কে? এই মিনহাজউদ্দিন সিরাজ রাজসভায় উপস্থিত ছিলেন, আর হাসান নিজামী। দেখো, হাসান নিজামীর কথা আমি কুতুবুদ্দিন আইবকের সময়ও বলেছিলাম, তাই তো? এরা কিন্তু হাসান নিজামী, মিনহাজউদ্দিন সিরাজ, কুতুবুদ্দিন আইবক আর তার ইলতুৎমিশের দরবারে কিন্তু উপস্থিত ছিলেন। খুব ইম্পর্টেন্ট, ইলতুৎমিশ তৈরি করেছিলেন কে? 40 চক্র, যেটাকে বলা হয় দেওয়ান ই বন্দেগান। এবার 40 চক্র ব্যাপারটা কি? 40 চক্র ব্যাপারটা হচ্ছে, ইলতুৎমিশ যখন সিংহাসনে বসেছিলেন, দেখো, আচ্ছা আমি এখানে আছে লিখে দিচ্ছি, এখানে আছে। ইলতুৎমিশ কি করেছিলেন যে তার বিশ্বস্ত কৃতদাসদের নিয়ে 40 চক্র গড়ে তুলেছিলেন। ওকে, পরবর্তীকালে সুলতান, যেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, তিনি কি করেছিলেন? 40 চক্রকে ভেঙে দিয়েছিলেন। আমি ঘটনাটা পরে আসছি, এখানে বুঝতে পারি। এবার দেখো, প্রথমে হচ্ছে 40 চক্র। দেখো, 40 চক্রটা কেন তৈরি করলো? ইলতুৎমিশ কে ছিল? ইলতুৎমিশ ছিল একজন স্লেভ। কার স্লেভ ছিল? কুতুবউদ্দিন আইবকের। তাহলে স্লেভ অফ আইবক ছিল। তাহলে প্রত্যেকে কি চাইবে? যে আইবকের ছেলে আরামসে সিংহাসনে বসবে, কিন্তু তার ছেলেকে মেরে তার জামাতা বা জামাই ইলতুৎমিশ সিংহাসনে বসলো। তাহলে এটা সেখানকার যে বড় লোক বা অভিজাত যারা রয়েছে, তারা এটা অ্যাকসেপ্ট করবে না। অভিজাতদের কাছে এটা বললো একজন দাস সিংহাসনে বসে গেছে, তাহলে অভিজাতরা কি করলো? ইলতুৎমিশকে সরানোর চেষ্টা করলো। মানে অভিজাতরা কি করলো? ষড়যন্ত্র করা শুরু করলো। এবার ইলতুৎমিশ খুব ইন্টেলিজেন্ট লোক ছিল, তিনি কি করেছিলেন? এই যে অভিজাতদের যে বিদ্রোহ ছিল সেটা দমন করেছিলেন। দমন করার পর তার মানে তিনি আর অভিজাতদের উপরে বিশ্বাস বা ট্রাস্ট করতে পারলেন না। এই জন্য তিনি অভিজাতদের উপর থেকে ট্রাস্ট করতে না পারায় তিনি কি করলেন? তার বিখ্যাত বিশ্বস্ত কৃতদাস বা স্লেভদের নিয়ে 40 চক্র গঠন। মানে এখানে ছিল 40 জন স্লেভ, 40 জন দাস, এদেরকে নিয়ে তৈরি করেছিল 40 চক্র। তাহলে বুঝতে পারছি যে 40 চক্র কে তৈরি করেছিল, কেন তৈরি করেছিল। ওকে, ক্লিয়ার? তো ইলতুৎমিশ তার মৃত্যুর আগে তার কন্যা রাজিয়াকে দিল্লির সিংহাসনে বসার জন্য মনোনীত বা নমিনেট করে গিয়েছিলেন। ওকে, এবার এর পরবর্তীকালে ইলতুৎমিশের পরে রাজিয়া সিংহাসনে বসে। রাজিয়ার পরে 40 চক্রের হাতে পাওয়ার যায়, এবং পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবন, একটু পরে পড়বো এক্ষুনি, গিয়াসউদ্দিন বলবন কি করে 40 চক্রটাকে ধ্বংস করেছিল। বলো, এর মধ্যে কারো যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, বলো। ক্লিয়ার প্রত্যেকের, আশা করি। ক্লিয়ার? এগোচ্ছি তাহলে। ওকে, এবার দেখো, সিংহাসনে ইলতুৎমিশ কি করলো? রাজিয়াকে নমিনেট করে গেল সিংহাসনে বসার জন্য। কিন্তু অবশ্যই কি হবে? ছেলে থাকতে থাকতে মেয়েকে বসালে কেউ নিশ্চয়ই মানবে না। এই জন্য ডেডি ইলতুৎমিশ বলে গেল, সিংহাসনে কিন্তু বসানো হলো রাজিয়ার ভাইকে। তিনি হচ্ছেন ইলতুৎমিশের পুত্র, তার হচ্ছে রুকনুদ্দিন ফিরোজ শাহ, তাকে সিংহাসনে বসালো। ইলতুৎমিশের যে ওয়াইফ আর রাজিয়ার মা, তার নাম ছিল শাহ তুর্কিন। ওকে, তিনি কি করলেন? যেহেতু ছেলে বসেছে এবং ছেলে যথেষ্টভাবে যা হবে এক ধরনের অকর্মণ্য শাসক, ইলতুৎমিশের পুত্র একজন অকর্মণ্য শাসক, এই জন্য কি হতো? তার মা শাহ তুর্কিন পুরো টোটালি ক্ষমতাটাকে অ্যাডপ্ট করেছিলেন, এবং তারই এতে সবাই হচ্ছে ব্যতিব্যস্ত হলো, বলে ধর একে বসানো যাবে না। এই জন্য কি হয়? মাত্র 6 মাসের মধ্যে, 4 থেকে 6 মাসের মধ্যে কি করা হলো? ইলতুৎমিশের পরে তাকে সরিয়ে দিয়ে, তার জায়গায় সরিয়ে দিয়ে রাজিয়া তাকে সিংহাসনচ্যুত করে, সামরিক বাহিনী এবং জনগণের সমর্থনে রাজিয়া তাকে সিংহাসনচ্যুত করে নিজের সিংহাসনে বসলেন। মাত্র এখানে 4 মাস থেকে 6 মাস, 4 মাস তিনি রাজত্ব করেছিলেন। এই সময় কন্ট্রোল করতে হচ্ছে শাহ তুর্কিন, মানে জাস্ট কিছু দিনের জন্য তিনি সিংহাসনে বসেছিলেন। ওকে, দেখো 1236-এ ইলতুৎমিশ গেল, ইলতুৎমিশের টাইম দেখো শেষ 1236। 1236-এ রুকনুদ্দিন ফিরোজ শাহ বসলো, আর 1236-এ রাজিয়াও চলে এলো। বুঝা গেছে? তার মানে জাস্ট কিছু দিনের জন্য সিংহাসনে বসেছিল রুকনুদ্দিন ফিরোজ শাহ। ক্লিয়ার প্রত্যেকের? এবার দেখো, এবার রাজিয়া সিংহাসনে বসলো 1236-এ। প্রথম তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা, তিনি দিল্লি সুলতানির প্রথম, একমাত্র এবং শেষ মহিলা শাসক। এরপরে আর কোনোদিন আর কোনো মহিলাই দিল্লি সালতানাতে বসতে পারেনি। তো তিনি যেহেতু একজন মহিলা ছিলেন,
সেই জন্য তা একজন মহিলার আন্ডারে কেউ কাজ করতে চাইবে না, এই জন্য প্রত্যেকে চাইলে তাকে সরাতে। এই জন্য রুকনুদ্দিনের যে প্রধানমন্ত্রী ছিল তার নাম ছিল মালিক মোহাম্মদ জুনাইদি। তার নাম ছিল মালিক মোহাম্মদ জুনাইদি। তিনি কে ছিলেন? রুকনুদ্দিনের উজির বা প্রধানমন্ত্রী। ইলতুৎমিশ রাজিয়া সরার পরে রাজিয়ার মানে যে প্রধানমন্ত্রী ছিল মালিক মোহাম্মদ জুনাইদি, তিনি কি করেছিলেন? বিদ্রোহ করেছিলেন যে রাজিয়াকে বসতে দেব না। এই কারণে যে মালিক মোহাম্মদ জুনাইদির নেতৃত্বে এই আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে মানে এই আন্দোলনটা রাজিয়া কি করেছিল? দমন করতে সক্ষম হয়েছিল। ওকে, এবার রাজিয়া সিংহাসনে বসেও কি করেছিলেন? অতুর্কিতে, তুর্কি ডাইনেস্টি ছিল, সিংহাসনে বসেছিল বিভিন্ন অতুর্কিদের উচ্চ পদে নিয়োগ করে। এই কারণে যারা 40 চক্র বা অন্যান্য যারা রয়েছে তারা তার বিরুদ্ধে অসন্তুষ্ট হয় এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। তার মধ্যে ছিল ইখতিয়ার উদ্দিন আলতিগিন আর আলতুনিয়া। এই আলতুনিয়া একজন পার্সোনালিটি, ইম্পর্টেন্ট পার্সোনালিটি, এর দিকে একটু নজর দিয়ে রাখবে। এ অ্যাকচুয়ালি ছিল পাঞ্জাবের ভাটিন্ডার লোক, ঠিক আছে? পাঞ্জাবের ভাটিন্ডা, জানি তো? ভাটিন্ডা জানি না? জানি না, জানি তো? জানি না স্যার। জানি না? জব উই মেট দেখনি? হ্যাঁ হ্যাঁ স্যার জানি। তাহলে জব উই মেটে ছিল, যেখানে হচ্ছে ভাটিন্ডা কি রানী হুমে ভাটিন্ডা কি করিনা কাপুরের ডায়লগ, অ্যাওয়ার্ড পেয়েছিল বেস্ট অ্যাক্ট্রেসের, জানি না? জব উই মেট শুধু পড়লে হবে না, অ্যাওয়ার্ড রাখতে হবে, মনে রাখতে হবে, জিকে হিসেবে মনে রাখতে হবে এইসব জিনিস। যাই হোক, তো এরা কি করেছিল? ষড়যন্ত্র করেছিল। এবার আরেকটা বিখ্যাত কারণ ছিল তার বিরুদ্ধে আন্দোলনের একটা কারণ ছিল অতুর্কিদের উচ্চ পদে নিয়োগ, এটা একটা কজ ছিল। সেকেন্ড কজ ছিল একজন আবিসিনীয় দাস ছিল, তার নাম ছিল ইয়াকুত খান। ইয়াকুত খানকে তিনি কি করেছিলেন? অশ্বারোহী বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন। মানে অশ্বারোহী বাহিনী মানে বুঝতে পারছি যারা ঘোড়া করে, তার প্রধান হিসেবে নিয়োগ করেন। এতে কি হয়? যে 40 চক্র বা চালিসা যারা রয়েছে তার বিরাগ ভোজন হয়, তারা এর বিরুদ্ধে হয়। এবার এর পেছনে একটা স্টোরি আছে। স্টোরিটা কি? ছোটবেলা থেকে কি হতো? এই যে ইয়াকুত খান কি করতো? রাজিয়াকে ছোটবেলা থেকে ঘোড়ায় চড়া, অস্ত্র শস্ত্র এগুলো ট্রেন করতো। ইয়াকুত খান ছিল একজন আবিসিনীয় দাস। আবিসিনীয় দাস বলতে যারা কি হয়? বংশ পরম্পরায় দাস না, বংশ পরম্পরায় দাস। কাটাপ্পাকে নিশ্চয়ই মনে আছে, মনে আছে তো? কাটাপ্পা হ্যাঁ স্যার। বাহুবলী, ঠিক আছে? ওকে, তো কাটাপ্পার মতো ইয়াকুত খানও ছিল বংশ পরম্পরায় দাস। তো সে কি করতো? যে ঘোড়ার দেখভাল করতো, মানে যেখানে ঘোড়া মানে চারা দেওয়া, খাওয়া, এইসব কাজ করতো। তো ছোটবেলা থেকে ইয়াকুত খান কি করতো? রাজিয়াকে ট্রেন করেছিল যে ঘোড়ায় চড়া, অস্ত্রশস্ত্র। এই কারণে কি হয়? ইয়াকুত খানের সাথে রাজিয়ার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। ভালো সম্পর্ক মানে বুঝতেই পারছো। তো অবশ্যই ইয়াকুত খান একজন দাস, রাজিয়া হচ্ছে একজন সুলতান, তার মানে যদি কিছু ব্যাপার হয় তো সেটা অবশ্যই লোকের একটা খারাপ নজরে আসবে। এই কারণে ইয়াকুত খানকে একটু পদে উঠানোর জন্য কি করলো? অশ্ববাহিনীর প্রধান হিসাবে অ্যাপয়েন্ট করে দিল রাজিয়া। এবার এটা সকলের নজরে খারাপ লাগলো যে হ্যাঁ, একজন দাসকে অশ্ববাহিনীর প্রধান নিয়োগ করা হবে, এটা 40 চক্র বা অন্যান্য লোকেদের খারাপ লাগলো। তাহলে এই দুটো কজ ছিল, যে অতুর্কিদের উচ্চ পদে নিয়োগ আর ইয়াকুত খানকে অশ্ববাহিনীর প্রধান নিযুক্ত করার কারণে কি হয়? রাজিয়ার বিরুদ্ধে প্রত্যেকে কি করে? একটা ষড়যন্ত্র করা শুরু করে। এই কারণে কি হয়? ষড়যন্ত্র হয় এবং 1243-এ ওই যে বলা আছে দেখো, ভাটিন্ডার শাসক আলতুনিয়ার বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি পরাজিত এবং বন্দী হন। অ্যাকচুয়ালি এই সময় কোনো মানে বিদ্রোহ হয়নি। মানে কি হয়েছিল? যে আমাদের রাজিয়া খুব বীর ছিল, তাহলে তাকে বলা হলো যে এই আলতুনিয়া ভাটিন্ডাতে বিদ্রোহ করছে। তো রাজিয়া বললো ঠিক আছে, আমিই যাব ডিফেন্ড করতে। তো অবভিয়াসলি আগে থেকে সেনা, 40 চক্র সেনার মধ্যে পুরো যাকে বলে হচ্ছে বিশ্বাসঘাতক করে দিল। যখনই ভাটিন্ডায় সেনা পৌঁছলো, নিজেদের সেনারাই হচ্ছে যারা ছিল সৈন্য সেনাদেরকে মেরে দিয়ে আলতুনিয়া কি করলো? আমাদের রাজিয়াকে পরাজিত করে সেখানে বন্দি করে নিল। তখন বুঝতে পারলো যে এদিকে কি হলো, তাহলে এই যে ইয়াকুত ছিল, ইয়াকুত তো এখানে সাম্রাজ্যে রয়ে গেল, তাহলে সেই কৃতদাস ইয়াকুতকে এখানে হত্যা করে দেওয়া হলো এবং তার যে ছেলে মানে গিয়াস এর যে ভাই হচ্ছে বাহাউদ্দিন বাহরাম শাহ। বাহরাম শাহটা কে ছিল? দেখো, বাহরাম শাহটা ছিল তার ভাই ছিল, রাজিয়ার ভাই ছিল বাহরাম শাহ। তো সে বাহরাম শাহকে সিংহাসনে সুলতান হিসেবে ঘোষণা করে দেওয়া হলো। তার মানে রাজিয়া দেখতে পেলো যে তার সামনেই তার সাম্রাজ্য তার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে,
সেই জন্য তিনি কি করলেন, আলতুনিয়াকে একটা প্রপোজাল দিলেন। বললেন কি প্রপোজাল? আলতুনিয়াকে প্রপোজাল দিল যে তুমি আমাকে বিয়ে করো। তাহলে কি করলেন, আলতুনিয়াকে তিনি বিবাহ করলেন, বললেন চলো বিয়ে করে দুজনে মিলে অ্যাটাক করবো, অ্যাটাক করে ডাইনেস্টি ঠিক করে এবার তুমি সিংহাসনে বসবে, আমি তোমার সঙ্গে থাকবো। কিন্তু আলতুনিয়া ব্যাস মেয়ের কথায় তো আগেই মানবে, স্বাভাবিক কথা। তো বিয়ে করে আবার অ্যাটাক করার যখন চেষ্টা করলো, কিন্তু 40 চক্র তো তারা তো মানে তাদের গুপ্তচর দিয়ে রেখেছিল, তাহলে তারা কি করলো, রাস্তাতেই এই আলতুনিয়া আর হচ্ছে রাজিয়াকে রাস্তাতেই তাকে একটা হচ্ছে জঙ্গলের মধ্যে হাবসি সৈন্য বলতে যে দিল্লি সালতানাতের যারা সৈন্য হয়, মানে কৃতদাস সৈন্য যারা হয়ে থাকে তাদেরকে হাবসি সৈন্য বলা হয়ে থাকে। মানে এরা হচ্ছে, এদেরকে ট্রেন করা হয়, মানে যাকে বলে খুংখার সৈন্য, ট্রেন সৈন্য করা হয়, যারা স্লেভ হয়, অ্যাকচুয়ালি এরা হয় স্লেভ কিন্তু সৈন্য হয়, তাদেরকে হাবসি সৈন্য বলা। ঠিক আছে, যে পরে আমাদের হাবসি শাসন আসছে, বেঙ্গল এম্পায়ারে এসেছিল, যেটা পরে আমরা ডিসকাস করব। এদের হাতে নিহত হয় এবং এখানেই রাজিয়ার গল্প শেষ হয়। দেখো রাজিয়ার গল্পটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, ক্লিয়ার প্রত্যেকের? স্যার বলছি, ওই যেটা বললেন ইয়াকুত খান, উনি আবিসিনিয়ার দাস ছিলেন। হুম। আর এই আবিসিনিয়ার দাসরা উনি বংশ পরম্পরায় দাস ছিলেন, সেটা বললেন, তাই তো? একদম। আলতুনিয়াটা কে বুঝতে পারলাম? দেখো প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আশা করি। কি হলো ব্যাপারটা, ক্লিয়ার প্রত্যেকের? বলো, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো, নাহলে এগোবো পরে। এগোই তাহলে। ওকে, নেক্সট দেখো, তাহলে তারপরে সিংহাসনে বসলো কে? বাহরম শাহ। তো বাহরম শাহ থেকে পড়ার কিছুই নয়, তাহলে তার সময় শুধু একটা ইনফরমেশনই পড়তে হবে, তিনি একটা পোস্ট তৈরি করলেন, নায়েব ই মামালিকাত। এই যে পোস্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর থেকেও আপার পোস্ট, নায়েব ই মামালিকাত। মানে সুলতান যে কাজ করবে সেই কাজের জন্য তাকে নায়েব ই মামালিকাতের পরামর্শ নিতে হবে। তাহলে পরামর্শ দেবে সুলতানকে সমস্ত কাজে নায়েব ই মামালিকাত, তার হাতে সমস্ত পাওয়ার দিয়ে দেওয়া হলো। মানে অ্যাকচুয়াল কথায় সুলতানের রিপ্রেজেন্টেটিভ করা হলো। এবং এই নায়েব ই মামালিকাত পোস্টে কে আসে? যে সুলতানের সবচেয়ে কাছের লোক, মানে অ্যাকচুয়ালি 40 চক্র থেকে যে মোটামুটি তারা সিলেক্ট করবে বা যারা সুলতানের কাছাকাছি লোক হবে, তাদের হাতে নায়েব ই মামালিকাতের পাওয়ার দেওয়া হলো। তাহলে নায়েব ই মামালিকাত পোস্টটা তৈরি করা হলো মইজুদ্দিন বাহরাম শাহের সময়। কিন্তু কিছুদিনের মধ্যেই তার উজির বা প্রধানমন্ত্রী ছিল, সে প্রধানমন্ত্রী কি হলো, তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। তার নাম ছিল নিজাম উল মুলক। ওকে, এর সঙ্গে আবার হায়দ্রাবাদের ফাউন্ডার নিজামুল মুলক যেন গুলিয়ে না যায়, হায়দ্রাবাদের যে ফাউন্ডার তারও নাম ছিল নিজামুল মুলক। ওকে, যাক পরে আমরা ডিসকাস করবো সেটা সম্পর্কে। তিনি কি করলেন, বাহরাম শাহকে সরিয়ে বন্দি করে হত্যা করে সিংহাসনচ্যুত করলেন। এবার তার জায়গায় সিংহাসনে বসলো কে? আলাউদ্দিন মাহমুদ শাহ। তাহলে আলাউদ্দিন মাহমুদ শাহ ছিলেন অ্যাকচুয়ালি রুকনুদ্দিন ফিরোজ শাহের পুত্র। এক সেকেন্ড ঘুরে, ওকে, তিনি ছিলেন রুকনুদ্দিন ফিরোজ শাহ। রুকনুদ্দিন ফিরোজ শাহ কে? রুকনুদ্দিন ফিরোজ শাহ নামটা পেয়েছি তো একটু আগে, রাজিয়ার আগে যে সিংহাসনে বসেছিল, মানে ইলতুৎমিশের বড় ছেলে। ওকে, তাহলে তার ছেলে ছিল এই, আমাদের নামটা হয়ে গেল আলাউদ্দিন মাহমুদ শাহ। তিনি কি করেছিল? পুতুল সুলতানে পরিণত হয়েছিল। হু ওয়াজ দ্য পুতুল সুলতান, মানে তাকে যা বলা হবে সে তাই করবে। তাহলে পুতুল সুলতান ছিল আলাউদ্দিন মাহমুদ শাহ। এবার অবভিয়াসলি তাকেও সেম ভাবে 40 চক্র ষড়যন্ত্র করে তার জায়গায় সিংহাসনে বসালো নাসিরুদ্দিন মাহমুদ শাহকে। দেখো ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো, পরপর কি হচ্ছে ঘটনাগুলো। নাম আছে বাবু, কিছু করার নেই, নাম আছে, মনে রাখতে হবে। শুধু যেই এত বড় বড় নামগুলোকে কি মনে রাখতে হবে? স্যার শুধু তো তো ষড়যন্ত্র গুলিয়ে হচ্ছে আর যাবে। হত্যা হচ্ছে। তো জানি তো আমি, হ্যাঁ, আমি কি করব বলো, আমার কিছু করার আছে? বললাম না, মিডিয়েভেল দিল্লি সালতানাত খুব সমস্যার জায়গা, কি করবে বলো, আমার কিছু করার আছে? পড়তে হবে বাবা, কি করবো আমি বলো। স্যার এই যে ভিতরের গুলো একটু বেশি কঠিন, আগে যেগুলো ওই ইলতুৎমিশ, মোহাম্মদ ঘড়ি, ওগুলো অতটা কঠিন মানে কঠিন লাগে না। এই ভিতর, কারণ ওগুলো আর ওগুলো ছোটবেলা কঠিন থেকে লাগে পড়ে না, ওগুলো আসছি আগে তো। একটু পড়েছি বলে আমরা। হ্যাঁ, ওগুলো আগে হ্যাঁ। পড়েছো বলে একদম, ওই জন্য সহজ এগুলো লাগছে। পড়িনি। এগুলো পড়োনি, এই জন্য একটু কঠিন লাগবে অবশ্যই। আচ্ছা, তো ঠিক আছে, আলাউদ্দিন মাহমুদ শাহকে বলা হয়, দেখো পুতুল সুলতান খুব ইম্পর্টেন্ট, দুটো জায়গায় গুলিয়ে যায়, পুতুল সুলতান আর দরবেশ সুলতান। ঠিক আছে, এই নাসিরুদ্দিন মাহমুদ শাহের পরে বলছি। তাহলে নাসিরুদ্দিন মাহমুদ শাহ দেখো সিংহাসনে বসলো, হি ওয়াজ নোন অ্যাজ দরবেশ সুলতান, যাকে আমরা দয়ালু সুলতানও বলে থাকি। বহুদিন সিংহাসনে বসেছিলেন, 1246 থেকে 1266, 20 বছর বসেছিলেন। কি কাজ করেছিলেন? নাথিং, কোনো কাজ করেননি, শুধু একটা ভালো কাজ করেছিল, 40 চক্র যা বলেছে তাই করে গেছে, এর বাইরে সে কোনো কাজ করেন। তো তাকে বলা হয় দরবেশ সুলতান। দরবেশ কথার অর্থ হচ্ছে দয়ালু, মানে সে যে যা চায় তাই দিয়ে দেয়। না অবভিয়াসলি কিছু মানুষ থাকে তো, যা ইনকাম করার দরকার নেই, যে
বলে একজন লোক হয় যে প্রচুর দান করে, তো দান করে খুব ভালো কথা। কি দান করে? যে তার বাবার যে সম্পত্তি ছিল, সেগুলো দান করছে। তার মধ্যে কিছু দান করার মানসিকতা বা কোনো তার দানের ফল হচ্ছে, নিজে যদি আর্ন করে দান করে তাহলে ঠিক আছে। তো মাহমুদ শাহ তো কোনো কাজই করেন, যা ছিল, যা রেভিনিউ আসছে সেগুলোকে দান করে গেছে। তো বলো দয়ালু বা যা বলবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো নাসিরুদ্দিন মাহমুদ শাহকে বলা হয় দরবেশ সুলতান। তাই দেখো, পুতুল সুলতান বললে আলাউদ্দিন মাহমুদ শাহ, কিন্তু দরবেশ সুলতান বললে নাসিরুদ্দিন মাহমুদ শাহ। বুঝাতে পারলাম প্রত্যেককে? এবার এর সময় কি হলো, দয়ালু নাসিরুদ্দিন মাহমুদ শাহের সময় 40 চক্রের একজন মেম্বার ছিল, তার নাম ছিল গিয়াসউদ্দিন বলবন। তিনি কি করেন, নিজের যে কন্যা মেয়ের সাথে ইলতুৎমিশের বিবাহ দেন এবং বিবাহ দিয়ে সুলতানের সবচেয়ে কাছের মানুষ হয়ে নায়েব-ই মামালিকাত পদটি লাভ করেন। এই যে নায়েব-ই মামালিকাত পোস্ট, যেটা আলাউদ্দিন বাহমান শাহের সময় তৈরি করা হয়েছিল। তাহলে যে কি করতো, সমস্ত পাওয়ার তার হাতে ছিল। তাহলে সেই পদটা পেলো কি, গিয়াসউদ্দিন বলবন পেল। কেন পেল? কারণ সে কে, নাসিরুদ্দিন মাহমুদ শাহের কি হলো, শ্বশুর মশাই হয়ে গেল। ওকে, এবং খুব ভালো কাজ করলো। তার জামাইকে কি করলো, পান পাত্রে বিষ মিশিয়ে, পান পাত্র মানে যেটা মদ খায়, ষড়যন্ত্র। একদম ষড়যন্ত্র অবশ্যই। জামাইকে সুন্দর পান পাত্রে বিষ মিশিয়ে দিল, বিষ মিশিয়ে হত্যা করে সিংহাসনে বসে গেল। কত ভালো জিনিস, তাই তো? ষড়যন্ত্রের মাধ্যমে দরবেশ সুলতানকে পান পাত্রে বিষ মিশিয়ে হত্যা করে। তাহলে গিয়াসউদ্দিন বলবন এখান থেকে রাজা হয়ে গেল, সুলতান হয়ে গেল। দেখো, গল্প এতটা ক্লিয়ার প্রত্যেকের, আশা করি ক্লিয়ার। এগোই তাহলে। বাবু এখনো নামের কিচ্ছু আসেনি, এখনো নাম কিছু আসেনি, নাম তো আসবে পরে। এখানে তবু একটু আছে, বলবনটা একটু আছে, তারপরে খলজি তুগলক আসু, তারপর তো আসল খেলা শুরু হবে সেখানে। ক্লিয়ার? এতটা ক্লিয়ার প্রত্যেকের? ওকে, ক্লিয়ার তো? এগোচ্ছি তাহলে। গিয়াসউদ্দিন বলবনটা বলে দিচ্ছে আজকে। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে বসলো, তার প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। তার প্রকৃত নাম ছিল কি, বাহাউদ্দিন নামে সিংহাসনে বসেন। এবং ভালো কাজ, সিংহাসনে বসে তিনি বুঝতে পারছেন যে যেই সিঁড়ি দিয়ে উঠেছি সেই সিঁড়িটা আগে ভাঙতে হবে। তিনি কি করলেন, 40 চক্র ভেঙে দেন। অ্যাকচুয়ালি এই গিয়াসউদ্দিন বলবন কে ছিল, 40 চক্রেরই তো মেম্বার ছিল। তিনি 40 চক্রেরই তো মেম্বার ছিলেন। তাহলে ব্যাপারটা বোঝো, 40 চক্রের মেম্বার থেকেই তিনি হলেন, এবং তিনি বুঝলেন যে আমি যেরকম এসে বসেছি, আমাকে সরিয়েও কেউ বসতে পারে। এই জন্য তিনি কি করলেন, 40 চক্র ভেঙে দিলেন। ভালো কাজ করলো। দেখো, খুব ইন্টেলিজেন্ট লোক কিন্তু। হ্যাঁ, এরপর তিনি কি করলেন, দেখো তার সময় খুব ভালো। তিনি কি করলেন, একটা পৃথক সামরিক বাহিনী তৈরি করলেন, যার নাম হচ্ছে দেওয়ান-ই-আর্চ। খুব ইম্পর্টেন্ট, যে দেওয়ান-ই-আর্চ কে প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে আমাদের গিয়াসউদ্দিন বলবন। তিনি কি করলেন, একটা পৃথক সামরিক বাহিনী দেওয়ান-ই-আর্চ গঠন করলেন। সামরিক বাহিনী মানে বুঝতেই পারছি, যারা যুদ্ধ বা এইসবে সাহায্য করবে। তো তিনি কি করলেন, একটা বিখ্যাত গুপ্তচর পথ, সেটা হচ্ছে বারিদ গুপ্তচর পথ তৈরি করলেন। খুব ইম্পর্টেন্ট, যে বারিদ গুপ্তচর, এই বারিদ গুপ্তচর পথ কে চালু করেন, গিয়াসউদ্দিন বলবন। তিনি কি করতেন, নিজেকে বলতেন, তিনি নিজেকে রাজার ঈশ্বরের প্রতিনিধি বলতেন। হি নোন অ্যাজ দ্য, বলা হতো যে ঈশ্বরের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ অফ গড বলে নিজেকে প্রচার করতেন। এই কারণে তিনি নিজেকে বলতেন যে জিন হি আল্লাহ, অর্থাৎ ঈশ্বরের ছায়া, এবং নায়েব-ই খোদাই, ঈশ্বরের সহকারী। খুব ইম্পর্টেন্ট টার্মগুলো কিন্তু, ঠিক আছে? তিনি নিজেকে ঈশ্বরের সহকারী আর ঈশ্বরের ছায়া বলে প্রচার করতেন। ভালো জিনিস। তো এগুলো পরীক্ষায় আমাদের জানতে চায় যে কোন সুলতান নিজেকে জিন হি আল্লাহ বা ঈশ্বরের ছায়া আর নায়েবি খুদাই বলে প্রচার করতেন। তিনি চালু করেছিলেন খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিজদা আর পাইবস। ঠিক আছে, সিজদা আর পাইবস, যেটা হচ্ছে সিজদা কথার অর্থ যে সম্রাটের সামনে নতজানু হওয়া, আর পাইবস কথার অর্থ হচ্ছে সম্রাটের পদযুগল চুম্বন করা। সিজদা ও পাইবস, এটা অ্যাকচুয়ালি কি ছিল, পার্সিক রীতি। পার্সিক রীতি বা পারস্যের রীতি, পারস্য বা ইরান দ্বারা প্রভাবিত। তো পার্সিক রীতি দ্বারা প্রভাবিত রীতি, যেটা তিনি সিজদা আর পাইবস চালু করেছিলেন। তিনি কি করেছিলেন, পার্সিক বসন্ত উৎসব নওরোজ উৎসব চালু করেছিলেন, যেখানে নওরোজ উৎসব রিলিজিয়াস ছিল। নওরোজ উৎসব যেটা তিনি চালু করেছিলেন, এটাও পার্সিকদের দ্বারা প্রভাবিত বসন্ত উৎসব নওরোজ। ওকে, একমাত্র সুলতান যিনি কি করেছিলেন, তার রাজ দরবারে হাস্য কৌতুক আমোদ প্রমোদ এবং মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ করেন। প্রথম সুলতান যিনি তার রাজ দরবারে মদ্যপান নিষিদ্ধ করেন। পরেও অনেক সুলতান করেছেন, প্রথম সুলতান
যিনি তার রাজ দরবারে হাস্য কৌতুক নিষিদ্ধ করেছিলেন। তার সময় কি হয়েছিল, দোয়াব অঞ্চলে মেওয়াটিদের দমন করা হয়। দোয়াব অঞ্চল বলতে গঙ্গা যমুনার যে দোয়াব অঞ্চল, সেই জায়গায় মেওয়াটি ছিল যারা কি করতো, সেই জায়গায় চাষবাসের সাথে যুক্ত থাকতো, তারা বিদ্রোহ করেছিল, তাদের বিদ্রোহ দমন করেছিল। এবং এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল যে তার পুত্র মোহাম্মদ খান। ওকে, মোহাম্মদ খানের নেতৃত্বে। মেয়াটিক বা দস্যু ছিল না দস্যু মেওয়াটিকরা? অ্যাকচুয়ালি দেখো যে আমি যদি তোমাদের একটা কথা বলি, বর্গী, এই বর্গী ব্যাপারটা কারা বলো তো? বর্গী কি বলতে পারবে যে বর্গী কে ছিল? বর্গী তো দস্যু, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। স্পট করে নিয়ে চলে যেত। অ্যাকচুয়ালি বর্গীরা কারা ছিল? বর্গীরা কারা ছিল বলো তো? বর্গীরা ঠগি না কিছু? না, অ্যাকচুয়ালি বর্গীরা ছিল শিবাজির সময়ে মারাঠা সৈন্য, ঠিক আছে, যারা পেড সৈন্য। মারাঠা সাম্রাজ্য থেকে এদেরকে রীতিমতো সরকারিভাবে পেড করা হতো। যখন এরপরে মারাঠা এম্পায়ার ভেঙে গেল, তখন এরা কি করবে, খাবার দাবারের জন্য এরা কি হয়ে গেল, দস্যুতে পরিণত হলো। বুঝতে পারলাম? মেওয়াটিরা ছিল সেরকমই। যখন সুলতানরা তাদের যে রয়েছে, তাদের যে বলো জমি জায়গা দখল করে নিল, ইকতাদারদের হাতে দিয়ে দিল, তখন এরা বিদ্রোহ করলো যে তাদের জমি তো কেড়ে নেওয়া হয়েছে। এইভাবে মেওয়াটিও তৈরি হয়েছিল। বোঝাতে পারলাম প্রত্যেককে? বর্গী ব্যাপারটা জানতে না কেউ? কেউ জানতে বর্গী ব্যাপারটা? শিবাজির সময় দরকার মারাঠা নেই, সৈন্য দরকার নেই, একটু জাস্ট বুঝে রাখো, আমি কথাটা বলছি। এখন লেখার দরকার নেই, পাগল হয়ে যাবে এত জানতে গেলে। আমি শুধু এক্সাম্পল দিলাম, এই মুহূর্তে লেখার দরকার নেই, ছাড়ো, ঠিক আছে? এই মুহূর্তে করলে পাগল হয়ে যাবে, এত জিনিস এখন আমি তো 50টা জিনিস বলে দেবো, কারণ আমি পুরোটা পড়েছি, তোমরা তো এখনো পুরোটা পড়োনি, ঠিক আছে? দরকার নেই। তো এই নেতৃত্ব দিয়েছিল কে? তার পুত্র ছিল মোহাম্মদ খান। তিনি মঙ্গল আক্রমণেও ডিফেন্ড করেছিলেন, এবং সেই আক্রমণে তার মোহাম্মদ খাঁ কি হয়েছিল, মৃত্যু হয়েছিল, মারা গিয়েছিল, নিহত হয়ে গিয়েছিল। তার পুত্র ছিল মোহাম্মদ খাঁ, মঙ্গল আক্রমণে নিহত হন। এরপর কি হয়, 1238-এ তিনি বাংলার একজন শাসক ছিল তুঘরিল খান। খুব ইম্পর্টেন্ট যে গিয়াসউদ্দিন বলবনের সময় বাংলায় কার বিদ্রোহ হয়েছিল? তুঘরিল খানের বিদ্রোহ তিনি দমন করেন, এবং সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বলবনের বড় ছেলে বুঘরা খান। ওকে, ঐতিহাসিক আমির খসরু নামটা আশা করি প্রত্যেকে শুনেছ। আমির খসরুর নাম প্রত্যেকে শুনেছি। এই আমির খসরু বলবনের সময় থেকেই তার সাহিত্য যাত্রা শুরু হয়। অ্যাকচুয়ালি আমির খসরু কি করতেন, বলবনের সময়ে তার যে ছেলে ছিল তাদেরকে ওখানে টিউশন দিতেন। ওকে, তার মানে আমির খসরু বলবনের সময় থেকে তার রাজসভার সাহিত্য যাত্রা শুরু হয়। এরপর আমির খসরু সব থেকে বেশি পৃষ্ঠপোষকতা কার লাভ করেছিল, কার সভাকবি বলা হয়? অ্যাকচুয়ালি ছিল মেনলি আলাউদ্দিন খলজি, ঠিক আছে? এবং এই আমির খসরুকে 7জন সুলতানের সমসাময়িক বলা হয়। আমি ডিসকাস করব পরে, ঠিক আছে? 7জন সুলতানের কন্টেম্পোরারি বা সমসাময়িক বলা হয়। দেখো, আশা করি প্রত্যেকের ক্লিয়ার এতটা। এবার মৃত্যুর আগে বুঘরা খাঁকে উত্তরাধিকারী মনোনীত করা হলেও তিনি অসম্মত হন। এই জন্য মোহাম্মদের পুত্র কাই খসরুকে উত্তরাধিকারী মনোনীত করা হয়। দেখো, আমি একটু ভাগ করে দিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। এই জন্য আমি বললাম না, এই যে লেখাগুলো আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে দেখো লেখা পড়বে, তার সাথে আমি যদি এখানে ছক না করি, যদি না বোঝাই, এইগুলো এই সমস্যাগুলোই হবে। দেখো, বলবন ছিল, দেখো ছকটা ভালো করে বোঝো। বলবন ছিল, তার দুটো ছেলে ছিল, একজনের নাম হচ্ছে মোহাম্মদ, আরেকজনের নাম হচ্ছে বুঘরা খান। ওকে, দেখো বুঝে নাও ভালো করে। তো মঙ্গল আক্রমণ হলো, সেই মঙ্গল আক্রমণে কি হলো, বুঘরা খান মারা গেল, তাহলে হয়ে গেল ডেট। তাহলে রইল কে? বুঘরা খান রইল। এবার তাহলে স্বভাবতই এই যখন ক্লোজ হয়ে গেল, প্রত্যেকে বলবন চাইবে তারপরে সিংহাসনে কে বসবে, তার বড় ছেলে, তার যে ছেলেটা বেঁচে আছে, তাহলে সেই চাইলো কি বুঘরা খানকে বসাতে। বুঘরা খান বললো না, আমি বসবো না, আমি হচ্ছে তীর্থ করতে যাব। সে কি করলো, তীর্থ করতে চলে গেল। তাহলে সে যদি চলে যায়, তার মানে ছেলেরা নেই, তাহলে নাতিরা বসবে। এই মোহাম্মদের পুত্র ছিল কাই খসরু, ঠিক আছে? তার নাম ছিল কাই খসরু। পাশে দেখো নাম লেখা আছে, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয়, পাশে নাম লেখা আছে কাই খসরু। আর বুঘরা খানের পুত্র, তার নাম ছিল কায়কোবাদ। দেখো বোঝার চেষ্টা করো, কাই খসরু আর কায়কোবাদ। তাহলে যেহেতু বুঘরা খান চলে গেল, তার মানে মোহাম্মদের যে পুত্র, সে বড় ছিল, সেজন্য তাকে নমিনেট করা হলো যে সে সিংহাসনে বসবে।
কিন্তু প্রত্যেকে চাইলো যে বুগরা খান ভালো লোক ছিল, এই জন্য প্রত্যেকে সাধারণ মানুষ ছিল না, কাই খসরু যেন না বসে, তার জায়গায় যেন কায়কোবাদ বসে। এই কারণে বলবনের পরে সিংহাসনে বসলো কে কায়কোবাদ। দেখো আশা করি ভাগটা বুঝতে পারলে প্রত্যেকে, এতটা ক্লিয়ার? ছকটা বুঝলে? হ্যাঁ না বলো কিছু। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখো এরপরেই দেখো এই জন্য বলা আছে মইজুদ্দিন কায়কোবাদ, তাহলে সেই ছিল বলবনের পৌত্র। ওকে, বলবনের পৌত্র ছিল মানে বুগরা খানের পুত্র ছিল। বোঝা গেছে এবার? তাহলে তার সময় কি হলো, তিনি কি করলেন, কিন্তু 1289-তে যখন অসুস্থ হয়ে গেল তখন তার 3 মাসের শিশু পুত্রকে সিংহাসনে বসানো হলো। এই 3 মাসের শিশু পুত্রের নাম হচ্ছে কায়ুরমুস। কায়ুরমুস ছিল মানে এই 3 মাসের শিশু পুত্র, যাকে আমরা দাস বংশের শেষ সুলতান বলে থাকি। কিন্তু যখন উইক হয়ে গেল, সুলতান যখন অসুস্থ হয়ে গেল, তখন কি করলো জালালউদ্দিন খলজি প্রথমে কি করলো, কায়কোবাদকে হত্যা করলো, তারপর তার শিশুপুত্র মানে কায়েরমিসকে হত্যা করে সিংহাসনে বসলো। এই ঘটনাটাকে আমরা বলে থাকি খলজি বিপ্লব। তাহলে খলজি বিপ্লব কবে হয়েছিল? 1290-তে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলাম। ঘটনা বোঝা গেছে কি হলো, কিভাবে দাস বংশ শেষ হলো? ক্লিয়ার প্রত্যেকের এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।